So, dear students, good afternoon. Welcome to our biology season 1 episode 5 নাকি একটু অন্যভাবে শুরু করতেছি। সো হোয়াট এভার। তো এখন হচ্ছে আজকের যে আমাদের লেকচার, এই লেকচারের টপিকস হচ্ছে দুইটা চ্যাপ্টার হচ্ছে, একটা হচ্ছে আমাদের হাইড্রা আর একটা হচ্ছে পরিপাক ও শোষণ। ওকে, তো আমাদের তোমাদের এই লেকচারে তোমাদের সাথে থাকবো আমি, আদনান ইসলাম, এসএসএমসি অর্থাৎ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আর কিউ&এ বক্সে থাকবে তোমাদের প্রিয় সিয়াম ভাইয়া। ওকে, আচ্ছা। তো এখন আসো, এই যে আমাদের এই লেকচারের টপিকস গুলা, যে পরিপাক ও শোষণ, হাইড্রা, ঠিক আছে? তো জানোই সবকিছুরই কিছু বিশেষজ্ঞ থাকে। যেমন হচ্ছে আমি আবার খাওয়া দাওয়া বিশেষজ্ঞ অর্থাৎ পরিপাক বিশেষজ্ঞ, এজন্য আমি তোমাদের পরিপাকের অংশটুকু পড়াবো। আবার হাইড্রা বিশেষজ্ঞ আমাদের সিয়াম ভাইয়া, সো উনি হাইড্রার অংশটুকু নেবেন। হ্যাঁ, সো বাট এবার লেটস স্টার্ট। পরিপাক ও শোষণ, এটা হচ্ছে জুওলজি চ্যাপ্টার 3। ওকে, আচ্ছা। সো আমরা এগিয়ে যাই আমাদের লেকচারের দিকে। পরিপাক, হোয়াট ইজ পরিপাক? ওকে, এই যে দুপুরে তোমরা এখন সবাই আসছো, ক্লাসে ঢুকছো, ডেফিনেটলি তোমরা সবাই কি করে আসছো? লাঞ্চ করে আসছো, তাই না? সবাই লাঞ্চ করেই এখন ঢুকছো ক্লাসে। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে লাঞ্চ করে ঢুকছো, এক একজন কিন্তু এক একজন এক এক রকমের লাঞ্চ করে আসছো। কেউ ধরো ভাত খাইছো, কেউ বা কি ফ্রাইড রাইস, আবার কেউ বা আরো একটু বেশি শৌখিন, সে হয়তো ফুড পান্ডায়, এখন তো ঘরে বসে যে কোনো কিছু খাওয়া যায়, ফুড পান্ডায় অর্ডার দিছে হচ্ছে তোমার পিৎজা। সো কেউ পিৎজা খাইছো, কেউ বা বার্গার, ঠিক আছে? তো এক একজন এক একটা খাবার অর্ডার দিয়ে খাইছো, ঠিক আছে? তো দেখো একটা জিনিস, কেউ ভাত, কেউ ফ্রাইড রাইস, কেউ পিৎজা, কেউ বার্গার, এই যে এক একজন এক একটা খাবার খাইছো। হুম, আবার একজন তৃণমূল মানুষের কথা চিন্তা করো, যার ফুটপাতে দিন কাটে, ঠিক আছে? সে হয়তো কোন রকম জাস্ট হচ্ছে দুখান শুকনো রুটি কোন রকম জোগাড় করে সেটা খেয়েই কাটাইছে বা কাটাচ্ছে, হোয়াট এভার। এখন এই যে এতজন এত কিছু, এক একজন এক এক ধরনের খাবার খাচ্ছে, আমরা আমরা হচ্ছে সামাজিক বৈষম্য প্রকাশ পাচ্ছে, বাহ্যিকভাবে এটা আমাদের সামাজিক বৈষম্য বা অর্থনৈতিক বৈষম্য প্রকাশ পাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবার আসো, এখানে হচ্ছে খেলাটা, সেটা হচ্ছে যে ভাত খাইছে, তার ভাতটা অলরেডি কিসে পরিণত হয়েছে? গ্লুকোজে। তার ভাতটা গ্লুকোজে পরিণত হয়েছে। আবার যে রুটি খেয়ে মন খারাপ ফুটপাতে, তার ওই রুটিটাও অলরেডি কিসে পরিণত হয়েছে? তার রুটিটাও অলরেডি গ্লুকোজে পরিণত হয়েছে, ঠিক আছে? আবার যে ফ্রাইড রাইস খেয়ে মহা খুশি, হুম, তার ফ্রাইড রাইসটা আলটিমেটলি গ্লুকোজে পরিণত হয়েছে। আবার যে পিৎজা বার্গার খেয়ে একটু ভাবে আসো, অন্য জগতে আসো, হ্যাঁ আমি পিৎজা বার্গার ছাড়া লাঞ্চ করি না, আলটিমেটলি তার পিৎজা বার্গারের রুটির যে অংশটা, সেটাও কিসে পরিণত হয়েছে? গ্লুকোজে। ওকে, সো আলটিমেট ব্যাপার হচ্ছে, সামাজিক ভাবে রুটি খাওয়াটা ফুটপাতের লোক, ভাত খাওয়াটা ধরো আমি আদনান ভাইয়া, ফ্রাইড রাইস খাওয়াটা একটু ধনী, ধরো আমাদের সিয়াম ভাইয়া, সরি জাহিদ ভাইয়া, আর পিৎজা বার্গার খাওয়া হচ্ছে তোমরা সবাই খুব ধনী। বাহ্যিকভাবে এটাই সামাজিক বৈষম্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শরীর অভ্যন্তরে সৃষ্টিকর্তা এই বৈষম্য রাখে নাই। ওই ফুটপাতের ওই লোকটারও রুটি খেয়ে যেই জিনিস, আলটিমেটলি তার ফাইনালি শরীরে এখন কি রয়েছে? গ্লুকোজ। মজার ব্যাপার দেখো, আমি আদনান সাধারণ মানুষ, আমি ভাত খেয়ে আমার শরীরে রয়েছে গ্লুকোজ। যে তোমাদের জাহিদ ভাইয়া ফ্রাইড রাইস খাইছে একটু মজা করে, তার শরীরে রয়েছে এখন গ্লুকোজ।
ওই তোমরা যারা পিৎজা বার্গার খেয়ে খুব ভাবে আছো, তাদের শরীরেও রয়ে গেছে কি গ্লুকোজ। বুঝতে পারছো ব্যাপারটা? আলটিমেটলি তাইলে তুমি যাই খাও না কেন, যাই বলতে এই সবগুলা খাবার ছিল শর্করা। সবগুলা খাবারের কি ছিল? শর্করা। এই শর্করা জাতীয় যাই খাও, যত দামি খাও, 5 স্টার হোটেল থেকে খাও আর ফুটপাত থেকে খাও, বৈষম্য হচ্ছে তোমাদের নিজস্ব জীবনযাপনে, কিন্তু শরীরের ভেতর কোনো বৈষম্য নেই। দ্যাট মিন্স শর্করা জাতীয় যাই খাবা সবকিছুই কিসে পরিণত হবে? গ্লুকোজে। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার প্রাকৃতিক ভারসাম্য, সামাজিক ভারসাম্য বলতে যেটা আমরা দেখি, অর্থনৈতিক ভারসাম্য, সেগুলা নাই। এখানে আমাদের কি আছে? শরীরের ভেতর সৃষ্টিকর্তা প্রাকৃতিক ভারসাম্য দিয়ে রাখছে, বলো আলহামদুলিল্লাহ। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে রুটি, ভাত, ফ্রাইড রাইস, পিৎজা, বার্গারের যে রুটির অংশ, এই সবগুলা জিনিসই যে গ্লুকোজে পরিণত হচ্ছে, এটার জন্য নিশ্চয়ই সৃষ্টিকর্তা কোনো একটা কি দিয়ে রাখছে, নিয়ন্ত্রক দিয়ে রাখছে। সেই নিয়ন্ত্রকটাই হচ্ছে কি? এনজাইম। সে নিয়ন্ত্রকটা হচ্ছে এনজাইম। অর্থাৎ দ্যাট মিন্স যে প্রক্রিয়ায় রুটি, ভাত, ফ্রাইড রাইসের মতো জটিল খাবার বলো, কিংবা পিৎজা বার্গারের রুটির মতো জটিল খাবার বলো, জটিল যে কোনো খাদ্যবস্তু সবকিছুই সহজ সরল গ্লুকোজে পরিণত হচ্ছে এনজাইমের সহায়তায়। যেই প্রক্রিয়ায় ঘটনা ঘটতেছে তার নামই হচ্ছে পরিপাক। ক্লিয়ার? আই থিংক সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এখন আসো, এই পরিপাক আবার দুই প্রকার, যান্ত্রিক, রাসায়নিক। যান্ত্রিক পরিপাক কি? যান্ত্রিক পরিপাক হচ্ছে ফ্রাইড রাইস, বার্গার, পিৎজা যাই খাও, ওইটা খাওয়ার জন্য তোমার গালে চাবাইতে হয়েছে, দাঁত দিয়ে চাবাইতে হয়েছে, জিভ দিয়ে নাড়াইতে হয়েছে, ওই কাজটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক। অর্থাৎ নাড়াচাড়া এবং চাবানোর কাজটা হচ্ছে যান্ত্রিক। তাহলে আমি পাশে লিখে রাখলাম, যান্ত্রিক পরিপাক হচ্ছে কি? নাড়াচাড়া। খাবার মুখের মধ্যে নাড়াচাড়া প্লাস কি? চর্বণ বা চাবানো, এই দুইটা কাজ হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক হচ্ছে যেটা আমরা এতক্ষণ কথা বললাম, যে রুটি, ভাত, ফ্রাইড রাইস, যে কোনো শর্করা জাতীয় খাবার খাও না কেন, সবকিছুই এনজাইমের সহায়তায় কিসে পরিণত হবে? সরল গ্লুকোজে পরিণত হবে। এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ওকে, সো আই হোপ যে সবাই ক্লিয়ার আছো। হোপ না, অফকোর্স সবাই ক্লিয়ার আছো, হ্যাঁ। তো আসো, আজকের চ্যাপ্টারটাই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। সো খাওয়া দাওয়া নিয়ে প্রচুর কথা হবে। এরপর আসো, এই যে পরিপাকের জন্য আমাদের টোটাল পৌষ্টিকতন্ত্র নামে একটা অংশ কাজ করে। পৌষ্টিকতন্ত্র মানে কি? যারা পরিপাকে তোমার সহায়তা করবে, ঠিক আছে। এর মধ্যে আছে একটা অংশ পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী কোনটা? দেখো, চিত্র দেখো তাইলে বুঝবা। এই যে মুখ ছিদ্র, এই যে মুখ, মুখ থেকে শুরু করে, মুখের পরে কি? গলায় কি? গলবিল, এটা মনে রাখবা। মুখ, তারপরে গলায় গলবিল, তারপরে এই যে লম্বা এটা 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 হচ্ছে কি? অন্ন নালী, নালীর মতো। এরপর একটা থলি আছে, নালীর পর আছে থলি, কি থলি? পাকস্থলী, ঠিক আছে। আচ্ছা, এরপরে মেইন জিনিস সেটা হচ্ছে কি? সে দ্যাট ইজ পাকস্থলীর পর চিকন লম্বা পাইপ। তোমরা অনেকেই মুরগি দেখছো, মুরগির পেট কাটছো, চিকন লম্বা পেঁচানো নাড়ি ভুঁড়ি যেটাকে বলি আমরা, নাড়ি ভুঁড়ি। এই নাড়ি ভুঁড়ির নাড়িটা যেটা হচ্ছে একটু চিকন বা ক্ষুদ্র, যেটা হচ্ছে কি? চিকন বা ক্ষুদ্র, সেটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্র। কিন্তু একটা জিনিস মনে রাখবা, ক্ষুদ্রান্ত্রটা হচ্ছে সেম লাইক তামিল নায়ক নায়িকাদের মতো। তারা কেমন হয়? চিকন হয়, কিন্তু আবার কি হয়? ওই দিক থেকে লম্বা হয়। কথাটা বলার একটা কারণ আছে, সেটা একটু পরেই বুঝবা, খুবই মজার একটা এমসিকিউ আছে। আবার বৃহদন্ত্র কি? বৃহদন্ত্র হচ্ছে এরপরে, এই ক্ষুদ্রান্তের পরে এই যে এখন শুরু হয়েছে একটু চওড়া, দেখছো? ক্ষুদ্রান্ত ছিল চিকন, আর বৃহদন্ত্র কি? একটু চওড়া, এই জন্য এটার নাম বৃহদন্ত্র। তো একটু চওড়া যেই অন্ত্র, চওড়া মানে কি? একটু। বৃহদন্ত্র তাই মানে কি? মোটা। কি? মোটা, এই জন্য এটার নাম বৃহদন্ত্র। কিন্তু মোটা, মোটা মানে এর বৈশিষ্ট্যটা কার মতো? বাংলা নায়ক নায়িকাদের মতো। মোটা হইলে কি হবে? খাটো। মোটা হইলে আবার কি হবে? বাংলা নায়ক নায়িকাদের মতো খাটো। ওকে, দ্যাট মিন্স ক্ষুদ্রান্ত্র হচ্ছে এই যে এটা চিকন কিন্তু লম্বা, এর জন্য ক্ষুদ্রান্ত্র। আর বৃহদান্ত্র হচ্ছে মোটা কিন্তু খাটো। এই জন্যই হচ্ছে তোমাদের বার্নিং এমসিকিউ যেটা তোমরা ভুল করো, ক্ষুদ্রান্ত্র দৈর্ঘ্য তোমরা ক্ষুদ্র ভাবো না, এটার দৈর্ঘ্যটাই হচ্ছে লম্বা।
চিকন কিন্তু লম্বা। আর বৃহদান্তের দৈর্ঘ্যটা তোমরা ভাবো হচ্ছে যে ছোট মানে বড়, কিন্তু আসলে না, ও মোটা কিন্তু দৈর্ঘ্যটা কি খাটো। তাহলে ক্ষুদ্রান্ত্র 6 থেকে 7 মিটার, বৃহদান্ত্র 1.5 মিটার। ওকে। আর এখানে আরো কয়েকটা এমসিকিউ মনে রাখবা, সেটা হচ্ছে অন্ননালীর দৈর্ঘ্য স্পেশালি 25 সেন্টিমিটার, পাকস্থলী 30, আর ডিওডেনাম দুইটার মাঝামাঝি 25-30। এবং 25 সেন্টিমিটারে আরো দৈর্ঘ্যের আরো কিছু জিনিস আছে আমাদের দেহে, তার মধ্যে আমি নাম লিখে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলা মনে রাখবা। তার মধ্যে হচ্ছে আমাদের ইউরেটার বা মূত্র, রেচ রেচ ইয়া রেচন নালী, রেচন নালী। তাহলে মনে রাখবা অন্ননালী আর রেচন নালী, এই দুইটা জিনিস 25 সেন্টিমিটার, পাকস্থলী তার চেয়ে 5 সেন্টিমিটার বেশি, আর ডিওডেনামের দৈর্ঘ্যটা হচ্ছে দুইটার মাঝামাঝি। ঠিক আছে, এই দৈর্ঘ্যগুলো আমরা শিখবো। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু জিনিস আমরা একটু পরেই শিখবো আস্তে আস্তে। তার মধ্যে এই স্লাইডে যাই, সেটা হচ্ছে এই যে আমরা পড়ছি ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এবার আসো ক্ষুদ্রান্ত্র বৃহদাংশের অংশ কারা সেটা শিখতে হবে। তো ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের অংশ কারা, এটা আমরা মনে রাখবো কিভাবে। ক্ষুদ্রান্ত্র কি বলছিলাম বলতো, তামিল বা ইন্ডিয়ান নায়কদের মতো, অর্থাৎ চিকন কিন্তু কি লম্বা, তাই না? আচ্ছা, তো তাইলে এটার দৈর্ঘ্যটাই বেশি, 6 থেকে 7 মিটার। আর বৃহদান্ত হবে উল্টা, অর্থাৎ দৈর্ঘ্যটা কম, অর্থাৎ কি 1.5 মিটার। ওকে ফাইন। এখন আসো তামিল নায়কের মধ্যে তোমাদের সবচেয়ে প্রিয় নায়ককে জানি না, আমার হচ্ছে আল্লু অর্জুন, যার খুবই প্রিয় একটা মুভি আছে আমার, আবার সেটার নাম হচ্ছে ডিজে মুভি। কি মুভি? ডিজে। ডিজে মুভি বাই কি? আলু। আলু মানে আলু অর্জুন। তাহলে ক্ষুদ্রান্তের সাথে আমরা জানি কার বৈশিষ্ট্য যায়, তামিল নায়কদের বৈশিষ্ট্য যায়। তার মধ্যে সবার প্রিয় হচ্ছে আমার কে? আল্লু অর্জুন। এবং তার সবচেয়ে প্রিয় মুভি হচ্ছে ডিজে। সুতরাং ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো এটা দিয়ে, যে ডিজে আলু, আলু অর্জুন। ডিতে কি? এর তিনটা অংশ, ডিওডেনাম, জেতে পরবর্তী অংশ জেজুনাম, আলুতে ইলিয়াম। এটা মনে রাখবা। তাহলে ডিজে আলু মানে ডিতে ডিওডেনাম, জেতে জেজুনাম, আলুতে ইলিয়াম। এটা হচ্ছে ক্ষুদ্রান্তের তিনটা অংশ, এটাও আমরা মনে রাখলাম। ওকে ফাইন। এবার আসো বৃহদান্তের তিনটা অংশের নাম কিভাবে মনে রাখবা। সেটা হচ্ছে সিম্পলি, বৃহদান্তের প্রথম অংশের নামটা দেখো তো, কি নাম? বৃহদান্তের প্রথম অংশের নাম আমরা অলরেডি মুখস্থ জানি, সিকাম। প্রথম অংশের নাম হচ্ছে সিকাম। শুধু সিকামটা মনে রাখলেই কিন্তু হয়ে যায়। তোমরা হয়তো জিনিসটা খেয়াল করো না, কারণ সিকামের শীতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। দ্যাট মিনস সিকামের মধ্যেই, সিকাম নামের মধ্যেই তোমার লুকিয়ে আছে পুরো বৃহদান্তের বাকি নামগুলো, অর্থাৎ শীতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। এ হচ্ছে অন্ত্র। আর ফাইনালি সর্বশেষ যে অংশটা, এই অংশটা হচ্ছে পায়ুছিত্র। এ হচ্ছে কি? পায়ু। পায়ু হচ্ছে সর্বশেষ অংশ। ঠিক আছে, পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ পায়ু, যেটা দিয়ে আমরা হচ্ছে কি করি সেটা আমরা জানি। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি এই চিত্র এবং এই দৈর্ঘ্যগুলা মনে রাখার সব কৌশলগুলা। ওকে, সো লেটস লেটস আমরা একটা এমসিকিউ ট্রাই করি। এটা হচ্ছে দেখবো আমরা তোমরা কতটুকু মনোযোগী ছিলা ক্লাসে, সেটার পরীক্ষা। তো দেখি তোমরা অ্যান্সার করতে থাকো, তোমাদের জন্য একটা পোল লঞ্চ করে দিলাম, ক্লাসে কতটুকু মনোযোগী ছিল। 100% অ্যান্সার তো আসাই উচিত। আচ্ছা, এর মধ্যে বলেনি রুটি খাইলে ফুটপাতের লোকজন খায়, এটা মিন করি না আমি। অনেকে মন খারাপ করছে। রুটি তো আমরা বাসায়ও খাই, তাই না? আমি তো ভাত খাই, রুটি খাই, ঠিক আছে, এমনি ফর এক্সাম্পল দিলাম আর কি। আচ্ছা, বলে তোমরা এটি 7% কারেক্ট অ্যান্সার দিছো। অ্যান্ড সেটা হচ্ছে কি অ্যান্সার? কি অ্যান্সার হচ্ছে পায়ু। আমরা শিখছি অলরেডি সিকাম, সিকামের সিতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। তাহলে ওরা বৃহদান্তের অংশ, সুতরাং অংশ নয় হচ্ছে পায়ু।
এরপর হচ্ছে মুখ গহ্বরে আমরা এবার মানুষের দাঁত সম্পর্কে জানবো। হ্যাঁ, তো মানুষের দাঁত সম্পর্কে সিম্পলি বলি, মানুষের দাঁত হচ্ছে 4 রকম। প্রথম সামনের দিকে দুইটা হচ্ছে ইনসিসর, ডান পাশে সামনের দুইটা ইনসিসর, তারপরে ইনসিসর মানে আই, তারপরে ক্যানাইন মানে সি, প্রিমোলার মানে পি, মোলার মানে এম। এই 4 রকম দাঁত আছে। ইনসিসর দিয়ে আমরা কর্তন করি, ক্যানাইন দিয়ে মাংস ছেদন করি, প্রিমোলার দিয়ে হচ্ছে প্রেষণ করি, এবং মোলার দিয়েও কি প্রেষণ করি, মানে চাপ দেই খাবারটাকে। হ্যাঁ, পেছনের দিকের চওড়া দাঁতগুলো হচ্ছে প্রিমোলার, আর সামনের কোনায় ওই যে কোনায় এরকম একটা আছে না, ওটা হচ্ছে কি ক্যানাইন। ঠিক আছে, এরকম আছে না, ওগুলো হচ্ছে কি ক্যানাইন, হোয়াট এভার। তো এখন আসো, এই যে 4 রকমের দাঁত, এই দাঁত এই যে দেখো, এই দুইটা ইনসিসর, ইনসিসর দেখছো, এর পরে এখানে কোন আকার একটা থাকে, এটা হচ্ছে ক্যানাইন। ঠিক আছে, তাহলে এই আর কি দাঁত, 4 রকমের দাঁত। আর বাকি প্রিমোলার হচ্ছে, তোমরা না ড্রয়িং করলেও বুঝবা, এই যে এরকম থাকে না, এই প্রিমোলার। আর মোলার এরকম, প্রিমোলার আর মোলার হোয়াট এভার। এই যে এরকম 4 রকমের দাঁত, কার সংখ্যা কত, এটা হচ্ছে এখানে বেসিক্যালি এমসিকিউ। তোমার দাঁতের বর্ণনা জানতে চাইবে না, তোমার খালি দন্ত সংকেত বা তোমার দাঁতের সংখ্যাটা মনে মানে এক্সামে জানতে চাইবে, সেটা কিভাবে মনে রাখবে দেখো। লুক, ইনসিসর চিহ্ন কি আই, ইনসিসরের চিহ্নটা হচ্ছে আই। এখন আমরা সিম্পলি এটা মনে রাখবো, আমরা কেমিস্ট্রিতে পড়ছি না আয়োডিন, কি আয়োডিন, আয়োডিনের সংকেত কি I2। তো ইনসিসরের চিহ্ন আবার আই, সো ইনসিসরের চিহ্নটা আয়োডিনের সাথে ম্যাচ করে, সুতরাং ইনসিসরের সংখ্যা আমরা আয়োডিনের I2 দিয়ে মনে রাখবো, এর সংখ্যা 2টি। এই যে তাহলে সংকেতে দেখো, এর সংখ্যা 2টি, I2, ইনসিসর হচ্ছে I2, 2টি। ওকে, তাহলে I2 গেল, এটা মুখস্থ হয়ে গেল, মনে রাখবা I2 মানে আয়োডিনের জন্য। তাহলে ইনসিসর 2টা থাকে। আর বাকি রইল কি CPM। এবার মজার জিনিস দেখো, CPM কয়টা করে থাকে, সি হচ্ছে ওই যে, এবার সিরিয়ালি আসো, 1 2 3, সিপিএম থাকে 1 2 3, I2 আয়োডিন 2 বা ইনসিসর 2, সিপিএম বাকি তিনটা সিরিয়ালি, C1 P2 M3। এই হচ্ছে আমাদের দন্ত সংকেত। সুতরাং এটা হচ্ছে কিন্তু কেমন, এই এক কর্নারে, এই যে দন্ত সংকেত, এটা হচ্ছে এক কর্নারের ডান দিকে। তো এক কর্নারের ডান দিকে হচ্ছে মোট গুণ, যোগ করো সংখ্যাগুলা, 2 একে 3, I2 C1 3, P2 কত 5, M3 3 কত 8। তাহলে এক কর্নারে ডান পাশে উপরে যদি 8টা থাকে, তাহলে বাম পাশে আরো 8টা আছে, তাহলে উপর এই যে দেখো 8 দুগুণে কত, তাহলে উপরের দাঁত হচ্ছে, উপরের পাটি হচ্ছে 8 দুগুণে 16টা। আবার এখানে 8 গুণ 2 মানে নিচের পাটিতেও সেম, ডান পাশে 8টা বাম পাশে 8টা, 8 দুগুণে 16। এখন এখানে অনেকে আবার কাটাকাটি করে ভাগ দিও না প্লিজ, এটা ম্যাথ না, মাইন্ড ইট। কাটাকাটি করে 1 বানাই দিও না। উপরে 8 দুগুণে 16টা উপরের পাটির দাঁত, নিচের পাটিটা 8 দুগুণে প্রতি পাশে 8টা করে, সুতরাং ডান বাম দুই পাশে নিচের পাটিতে 8 দুগুণে 16টা, মোট দাঁত হচ্ছে 32টা। এখানে ভাগ হবে না, এখানে কাটাকাটি হবে না, এটা বায়োলজি, এখানে যোগ হবে। এটা দিয়ে বুঝাইছে উপরের পাটির দাগ, দাঁত দাঁত, দাগের উপরে হচ্ছে উপরের পাটির দাঁত, আর দাগের নিচে হচ্ছে নিচের পাটির দাঁত, এটা বোঝানো হয়েছে। ক্লিয়ার, এখানে কাটাকাটি করা যাবে না, ব্যাস। এটা হচ্ছে আমাদের দন্ত সংকেত। এবার আসো, আমাদের থাকে 32টা। আমরা জানি বাচ্চাদের কিছু কম থাকে, তাই না, বাচ্চাদের থাকে 20টা, বাচ্চাদের থাকে 20টা। সেটা সংকেত কি এবং কিভাবে মনে রাখবো, লুক, চেক এ লুক। তুমি সিম্পলি এটাই মনে রাখো যে বাচ্চাদের মানে বাচ্চাকালে পি থাকে না, অর্থাৎ মনে রাখবা পিতে মনে রাখবা পরে ওঠে, মানে পি পরে ওঠে, এটা মনে রাখো, মানে বাচ্চাকালে পি থাকে না। তাহলে পি দিয়ে কি মনে রাখবা, পি দিয়ে মনে রাখবা পরে ওঠো, অর্থাৎ বাচ্চাকালে পি থাকে না। তাহলে পি এর জায়গাটা কি হবে, ক্রস বা শূন্য, পি নাই, তাই না। তাহলে বাচ্চাদের সংকেত সিম্পলি আমরা এটাও লিখতে পারি I C, পি আছে পি নাই, তাহলে এম, ICM, ICM। এই হচ্ছে বাচ্চাদের দন্ত সংকেত। যেহেতু ওদের পি থাকে না, আমরা জানি পি বাচ্চাকালে থাকে না, পি পরে ওঠে, পি দিয়ে কি মনে রাখবো, পরে ওঠে, তাহলে ICM। এই হচ্ছে ওদের সংকেত, ওদের 3 ধরনের দাঁত থাকে। ঠিক আছে, এখন এই ICM এর সংখ্যাটা কিভাবে মনে রাখবো বলতো। আই সর্বদাই কি 2, কারণ আয়োডিনের সাথে মিল রেখে আমরা মনে রাখছি I2। তাহলে ইনসিসর 2টা আয়োডিনের মতো। আর
সি কিভাবে মনে রাখবো? সি তো 1, তারপরে কি, এরপরে M3 আর হবে না, M তো 2 নাম্বার পজিশন, সুতরাং M হবে 2। সিম্পল। ওখানে ছিল I2, তারপরে 3টা ডিজিট ছিল, 3টা নাম্বার ছিল CPM, এজন্য নাম্বার হয়েছে 1 2 3। এখানে I2 এটা ফিক্সড, এরপরে পরবর্তী যতগুলো লেটার থাকবে মনে রাখবো অত সংখ্যা হয়, অর্থাৎ সি এর পরে M আছে, অর্থাৎ 1 2। বাস, এইটা হচ্ছে আমাদের দন্ত সংকেত, বাচ্চাদের দন্ত সংকেত। এবং এটা যোগ করলে হবে উপরের প্রতি পাশে 5টা, ডান পাশে 5টা, বাম পাশে 5টা, সুতরাং উপরে 5 দুগুণে কয়টা, 10টা, নিচে 5 দুগুণে 10টা, মোট 20টা বাচ্চাদের দাঁত। ঠিক আছে, এখন আসো এই বাচ্চাদের দন্ত সংকেত, এটাকে দুধ দাঁত দন্ত সংকেত হিসেবেও জানতে চাই। আবার 6 বছর বয়সী বাচ্চাও তো একটা কি, দুধ দাঁতের বাচ্চা। সুতরাং পরীক্ষায় মাঝে মাঝে একটু চালাকি করে, 6 বছর বয়সী বাচ্চার দন্ত সংকেত লিখো, তখন তোমরা আবার উপরেরটা লিখা দিয়ে আইসো না, নিচেরটা লিখবা। ঠিক আছে, বাস এই। এরপরে আছো জিহ্বার স্বাদ। জিহ্বার কি, এটা স্বাদ কোথায় কি থাকে, লুক, সামনের দিকে থাকে, সামনের যে অংশটা একদম সামনে, এই অংশটা দিয়ে আমরা টের পাই মিষ্টি বা সুইট লেখা আছে, দেখো, আর কিছু করতে হবে না। তারপরে তারপর হচ্ছে সুইটের পরবর্তী অংশটা হচ্ছে সল্টি বা লবণাক্ততা টেস্ট পাই। তারপর অংশটুকু হচ্ছে টক টেস্ট নেয়, এবং সবার পেছনের অংশটা হচ্ছে তিক্ততা। সবার পেছনের অংশটুকু কিসের টেস্ট দেয় আমাদের, তিক্ততা। ঠিক আছে, সুতরাং এই যে কোন অঞ্চলে কে কেমন টেস্ট দেয়, সামনে সুইট, একদম পেছনে তিক্ততা, দেখো সামনে মিষ্টি, একদম পেছনে তিক্ত, মাঝে লবণাক্ত এবং টক টেস্ট পাই জিহ্বার। এই জিনিসটা এমসিকিউতে আসে, কার পেছনে কে থাকে 100% আসবে। তো এটা মনে রাখবো কিভাবে, দেখো জিহ্বা দিয়ে আমরা কি করি, স্বাদ নেই খাবারের। ঠিক আছে, ওই স্বাদ দিয়ে এটা মনে রাখবো। দেখো, মনে করো তুমি আপেল মালটা খায় না, সো তুমি মালটা খাচ্ছ, জিহ্বা দিয়ে কি খাচ্ছ, মালটার টেস্ট নিচ্ছ। তো মালটার টেস্ট নিচ্ছ, এখন দোকানদার ভালো মালটা দেয় নাই, সুতরাং মালটার টেস্ট কেমন হবে, তিতা। সুতরাং জিহ্বার কোন অঞ্চলে কেমন স্বাদ, এটা মনে রাখবা কি দিয়ে, মালটা তিতা এই শব্দটা দিয়ে মনে রাখবা। মালটা মানে আপেল মালটার মালটা, ঠিক আছে, ওই মালটা তিতা, তুমি যেটা স্বাদ নিতে চাইছো এটা তিতা। আসলে এর মানে হচ্ছে মালটার দিয়ে মিষ্টি, দেন ল দিয়ে লবণাক্ত, অর্থাৎ মিষ্টির পর লবণাক্ত, তারপর ট আছে, মানে তারপরে অঞ্চলটা কি নির্দেশ করে, টক স্বাদ, এবং সর্বশেষ তিতা অঞ্চল অর্থাৎ তিক্ততা নির্দেশ করে। এটাই হচ্ছে আমাদের মুখ গহ্বরের জিহ্বার বিভিন্ন অঞ্চলের স্বাদ। ঠিক আছে, ব্যাস। এখন নেক্সট, পাকস্থলী। পাকস্থলীর দৈর্ঘ্য আমরা অলরেডি দেখছি 15-30 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে দৈর্ঘ্য। আর পাকস্থলীর 4টা অংশ, এটা আমরা মনে রাখবো কিভাবে, দেখো পাকস্থলী, এই যে কার্ডিয়া, এই অংশটা কোনটা, কর্নারটা, তাই না, কর্নার, কর্নার। সুতরাং আমরা মনে রাখবো কর্নার, সব শাব্দিক মিলটাই মনে রাখবো, কর্নার কার্ডিয়া, ব্যাস শেষ। কর্নারটাই কার্ডিয়া, এই যে কর্নারটাই কার্ডিয়া। ওকে, এই যে এই কর্নারটাই হচ্ছে কার্ডিয়া, কর্নারটা কার্ডিয়া, ব্যাস। আর মনে রাখবো কি, শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্তটা, তাহলে প্রান্ত, প্রান্তর প দিয়ে পাইলোরাস, তাহলে শেষ প্রান্ত পাইলোরাস। শুরুর কর্নারটা হচ্ছে কার্ডিয়া, শেষ প্রান্তটা পাইলোরাস। আর এই যে দেহে দুটা বাঁক আছে না, এই যে এটা হচ্ছে ছোট বাঁক, লেমন কালার ছোট বাঁক, আমি মার্ক করে দিচ্ছি, ছোট বাঁক। হ্যাঁ, আর ওই দিকে যে আরেকটা বাঁক আছে, আরেকটা পাশে, এটা হচ্ছে কি, বড় বাঁক। পাকস্থলীর ছোট বাঁক ও বড় বাঁক। আর বাকি যে অংশটুকু আছে, ফান্ডাস, এই যে এইটুকু ফান্ডাস। ঠিক আছে, বাস। তাহলে ছোট বাঁক, বড় বাঁক, কর্নার কি, কার্ডিয়া, আর শেষ প্রান্ত পাইলোরাস। আর ওই ধারণ ক্ষমতাটা তোমরা দেখতে পারো, সিম্পল একদম। বাচ্চাদের ধারণ ক্ষমতা অবশ্যই বেশি হবে না, 30 মিলি। বয়সন্ধিকাল আর একটু বাড়বে 1 লিটার। আর প্রাপ্তবয়স্ক হলে 1.5 থেকে 2 লিটারের ধারণ ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলীর ধারণ ক্ষমতা। এরপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আমরা চিত্র অলরেডি দেখছি। ক্ষুদ্রান্ত হচ্ছে কি বলছি আমরা, ক্ষুদ্রান্ত হচ্ছে তামিল নায়কদের মতো চিকন কিন্তু লম্বা। আর বৃহদান্ত্র হচ্ছে কি, চওড়া, কি, চওড়া কিন্তু খাটো। আর ক্ষুদ্রান্তর
বৃহদান্তের দৈর্ঘ্য অলরেডি আমরা শিখে ফেলছি, এবং এটা আমরা শিখছি কি ডিজে আলু দিয়ে, তাই না? ক্ষুদ্রান্ত চিকন কিন্তু লম্বা, দৈর্ঘ্য বেশি 6 থেকে 7 মিটার, এবং এর তিনটা অংশ মনে রাখছি, ডিজে আলু, ডিজে আলু, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে মনে রাখবা ডিওডেনামটা ইউ আকৃতির। ডিওডেনামটা কি আকৃতির? ইউ আকৃতির। এটা আরেকটা এমসিকিউ। হ্যাঁ, ডিওডেনামটা ইউ আকৃতির। এছাড়াও ইউ আকৃতির আর কে কে আছে এটা আমি পাশে লিখে দিচ্ছি। ডিওডেনাম ছাড়াও আমাদের দেহে ইউ আকৃতির কে আছে? নেফ্রনের যে লুপ, লুপ অফ হেনলি, তারপরে হাড্ডির চ্যাপ্টারে পাবা হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি। এগুলা এখন মানে পার্টিকুলার চ্যাপ্টারে এগুলো আবার দেখে নিও। আমি জাস্ট লিখে দিচ্ছি ইউ আকৃতির কারা, এগুলা পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের চোয়ালের নিচের হাড্ডি যেটা ম্যান্ডিবল, ম্যান্ডিবল, এগুলাই হচ্ছে সব কি আকৃতির? ইউ আকৃতির। ঠিক আছে, আচ্ছা। সো আর ইউতে কি হয়? উদ্ভাস হয়। যাই হোক, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের এখানের পড়াগুলা। আর হচ্ছে তোমার বৃহদান্ত্রের তিনটা অংশ আমরা অলরেডি কিভাবে শিখছি? সিকাম দিয়ে, তাই না? সিতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। ঠিক আছে, এরপরে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি কি শোনো, আমরা যে খাবারগুলা এই খাদ্যনালীর এই পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্তে যাবে, যাওয়ার পর যে পরিপাকটা হবে, হ্যাঁ, সেই পরিপাকের যে রসগুলা যে জায়গা থেকে আসবে সেগুলো হচ্ছে গ্রন্থি। হ্যাঁ, ফর এক্সাম্পল লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃত, অগ্নাশয়। লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি মাত্রই আমরা দেখবো যে মুখের মধ্যে যে লালা, মানে সিম্পলি যে, মানে খাঁটি বাংলায় বলে থুতু যেটা বলি আমরা, হ্যাঁ, থুতু। তো মুখে যে লালা বা থুতুটা আছে সেটার জন্য আলাদা কি একটা ক্ষরণকারী কি আছে? গ্রন্থি আছে। আবার আমরা বলি না গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিক পেইন মানে কি? পাকস্থলীতে পেইন। সুতরাং গ্যাস্ট্রিক গ্রন্থি মানে ওই যে পাকস্থলীতে পেইন হচ্ছে তার জন্য দায়ী এনজাইম ক্ষরণকারী গ্রন্থিগুলা পাকস্থলী বা গ্যাস্ট্রিকে থাকে। তাহলে গ্যাস্ট্রিক মানে পাকস্থলীর গ্রন্থি। আর আন্ত্রিক গ্রন্থি তো ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে থাকবে, যারা ক্ষুদ্রান্ত বৃহদান্তে পরিপাক এনজাইম দিবে। আর যকৃত, অগ্নাশয় কিন্তু এই এদের আশপাশে থেকে, যকৃত থেকেও কিছু এনজাইম তৈরি হয়ে ক্ষুদ্রান্ত্রে আসে, বৃহদান্ত্রে আসে। অগ্নাশয় থেকেও কিছু এনজাইম ক্ষুদ্রান্ত বৃহদান্তে আসে। ঠিক আছে, এই আরো ডিটেলস আমরা দেখতে পাবো সামনে। এই যে দেখো লালা গ্রন্থি আরো ক্লিয়ার হবে। লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। 3 জোড়ার নাম আমরা অনেকেই জানি, ম্যাক্সিমাম জানি, যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। অর্থাৎ এই যে আমাদের এখানে প্যারোটিড কোনটা? এই যে কানের নিচে এখানে একটা গ্রন্থি আছে, কানের ঠিক নিচেই এই যে একটা গ্রন্থি আছে, সেটাই হচ্ছে প্যারোটিড। কানের ঠিক নিচেই প্যারোটিড গ্রন্থি, দেখো কানের নিচে, দেখতেই কানের মতো। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে এটা মনে রাখতে পারো, কানের নিচে থাকে বলে এ কিন্তু সবচেয়ে বেশি কানের বলে না কানের নিচে চট দিব, বলে না কানের নিচে একটা দিব, কি দিব? চট দিব। সো ওই প্যারাময় জায়গাটায় থাকে কানের নিচে, রিস্কি, যেখানে মানুষ চট দেয় বলে, চট দিবে বলে, সে জায়গাটায় থাকে, রিস্কি জায়গাটায় থাকে, মানে প্যারাময় জায়গাটায় থাকে। এই জন্য এটার নাম হচ্ছে কানের নিচে প্যারাময় জায়গা, যেখানে চড়ের জায়গা। কানের নিচে বলে না এই কানের নিচে দিব একটা, অর্থাৎ কি? চট দিবে, অর্থাৎ এই জায়গাটায় প্যারা আছে। সুতরাং কানের নিচে যে লালা গ্রন্থি, সেই জায়গাটা প্যারাময় জায়গা, সেই জায়গার গ্রন্থির নাম প্যারোটিড গ্রন্থি। বাস, এখানে এটা মনে রাখবো, অবভিয়াসলি এটার লোকেশন, এবং এটাই সবচেয়ে বড়। চিত্র দেখলেই বোঝা যাচ্ছে এটাই সবচেয়ে বড় লালা গ্রন্থি। এবং এইখান থেকেই কিন্তু আমাদের যে মুখে যে গাল ভর্তি যে লালা রস বা থুতু, সেটা কিন্তু কার কারণে আসে? প্যারোটিড গ্রন্থি থেকেই মেইনলি আসে, ও সবচেয়ে বেশি পাঠায়। ঠিক আছে, প্যারোটিড। এরপরে আসো সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার মানে কি? ম্যান্ডিবলের নিচে। ম্যান্ডিবল কোনটা বলতো? এই যে নিম্ন চোয়াল, এই যে এটা, এটা ম্যান্ডিবল বা নিম্ন চোয়াল, তাই না? এই যে এটা ম্যান্ডিবল, নিম্ন চোয়াল, যেটা দিয়ে আমি চাপাবাজি করে ক্লাস নিচ্ছি, তোমরা কথা বলো। ম্যান্ডিবল ছাড়া দুনিয়া অচল, অর্থাৎ চাপা বা চোয়াল ছাড়া দুনিয়া অচল। সুতরাং এই ম্যান্ডিবল বা নিম্ন চোয়ালের নিচেই হচ্ছে সাবম্যান্ডিবুলার। আর সাবলিঙ্গুয়াল কোথায় অবস্থিত? শোনো, লিঙ্গুয়াল শব্দটা মনে রাখবা, লিঙ্গুয়াল শব্দটা আসছে ল্যাঙ্গুয়েজ থেকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করি? ল্যাঙ্গুয়েজ মানে কি? কথা বলা, ভাষা, তাই না? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভাষা বা কথা কি দিয়ে বলি? আমরা বলি যে আমরা জিহ্বা দিয়ে কথা বলি মেইনলি, তাই না? সো জিহ্বা নেড়ে কথা বলি। সুতরাং এই ল্যাঙ্গুয়েজ শব্দ থেকে আসছে লিঙ্গুয়াল,
যার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলি বা কথা বলি জিহ্বা দিয়ে, অর্থাৎ লিঙ্গুয়াল মানে জিহ্বা। সুতরাং সাবলিঙ্গুয়াল থাকবে জিহ্বার নিচে। এই যে এটা সাবলিঙ্গুয়াল দাগানো আছে, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এবং এই লালা গ্রন্থি থেকে যে থুতু বা লালা আসে তার কাজ কি? না, এটা কারো মুখে নিক্ষেপ করার জন্য আসে না, এটা আসে হচ্ছে খাদ্য পরিপাকের জন্য। ঠিক আছে? এই যে লালা গ্রন্থি থেকে এই যে থুতু বা ডেইলি কত লিটার উৎপন্ন হয়? 1200 থেকে 1500 ml লালা বা থুতু, অর্থাৎ 1200 থেকে 1500 ml মানে 1.5 লিটার প্রায়। তোমরা ইনফ্যাক্ট অনেকে 1.5 লিটার পানি খাও না দিনে, অথচ তোমার থুতু বা লালাই তৈরি হয় 1.5 থেকে 1.5 লিটারের মতো। ঠিক আছে? এর পরিমাণটা লাগবে। পিএইচ দরকার নাই, পিএইচ অনেক পড়ছো, রক্ত টক্ত এটার দরকার নাই। খালি এটা একটু অম্লীয়, এটা মনে রাখবে, এটা একটা অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে এটার পানির পরিমাণ, শোনো, সব জায়গায় পানি 99% থাকবে, এটাও কমন। এখানে শুধু তুমি এনজাইম লাইনটা মনে রাখবে, এর এনজাইম কি কি থাকে। মানে আমি যেটা বলতেছিলাম, আমাদের মুখে এই যে দেখো, এই জায়গায় তো লালা রস বা থুতুটা থাকে, তাই না? এখানে ধরো এই যে লাল লাল এই ফোঁটাগুলো হচ্ছে লালা রস। এই লালা রসগুলা কিন্তু বা থুতুগুলা কাউকে নিক্ষেপ করার জন্য না, বা অন্য কোনো কাজ ভাবতেছো, কাউকে খাওয়ানোর জন্য না। এগুলা থাকে বেসিক্যালি হচ্ছে তোমার নিজের খাওয়ার জন্য। এই যে আমরা ধরো এখন দুপুরে লাঞ্চ করছি, ভাত খাইছি সিম্পলি, হ্যাঁ ধরো ভাত খাইছি, বিরিয়ানি খাইছি, যাই খাইছি, ভাত খাওয়ার পর সেই ভাতটাকে পরিপাকের জন্য এখানের এই লালা রসটা কাজ করে। ভাতটাকে পরিপাকের জন্য লালা রসটা কাজ করে। সুতরাং এখানে কি আছে? পরিপাকের এনজাইম আছে। এবং পরিপাকের এনজাইম গুলার নাম কি? খেয়াল করো তো আগে। তোমার মুখে যে কোনো খাবার ঢুকুক, সে সর্বপ্রথম বা ফার্স্ট টাইম কার দেখা পায়? কোন এনজাইমের সাথে মিশে? অবশ্যই লালা রসের এনজাইম, অবশ্যই এই জায়গার এনজাইম। পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলীর এনজাইমের সাথে কিন্তু কোনো খাবারের প্রথম দেখা হয় না। ফার্স্ট টাইম যে কোনো খাবার কার সাথে দেখা করতেই হবে, কার উপর দিয়ে যাইতেই হবে? অবশ্যই লালা রস বা লালার সাথে, তাই না? বা থুতুর সাথে মিশে যাইতে হবে। সুতরাং মনে রাখবা এই জায়গার এনজাইম গুলা হচ্ছে কি, মনে রাখবা। তাইলে আমরা কি শিখলাম? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম না শিখে আমরা লিখবো ফার্স্ট টাইম। আমরা অনেক সময় কথাকে একটু স্টাইল করে বলি না, এটাও মনে করো স্টাইল করে আমরা টাইমকে টাইম বললাম, এটাই আর কিছু না। সো ফার্স্ট টাইম, টাতে এখানের এনজাইমটার নাম, সেটা কি? টাতে টায়ালিন, এতে অ্যামাইলেজ, মতে মল্টেস। এটা মাস্ট মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, তাহলে লালা রসের এনজাইম হচ্ছে টাইম। হুম, এটা মনে রাখতে পারলে কিন্তু পরীক্ষার হলে মনে রাখার টাইমটাও বাঁচবে। টাইম। হুম, টাতে টায়ালিন, এতে অ্যামাইলেজ, মতে মল্টেস। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলি, এক্সামে বেসিক্যালি এই লালা রসের এনজাইম গুলার নামটাই জানতে চায়। কারণ কি? কারণ হচ্ছে লালা রসে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কি? লালা রস তো থাকে, আমরা দেখছি এই জায়গায় মুখে। এখন শোনো, মনে রাখবা, তুমি শর্করা খাও, প্রোটিন খাও, লিপিড খাও, যেই খাবারই খাও, লালা রসে কিন্তু শুধু শর্করা পরিপাক হবে। লালা রসে শুধু কি পরিপাক হবে? শর্করা বা কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? সিএইচও, কার্বোহাইড্রেট পরিপাক হবে, আর কোনো কিছু পরিপাক হবে না। তো এটা মনে রাখবা কিভাবে? শোনো, মনে রাখবা যে আমরা জানি আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এখন অনেকেই চ্যাট বক্সে ঝড় তুলবে, না আমি মিষ্টি পছন্দ করি না, ঝাল পছন্দ করি। যাক, তাদের কথা বাদ। তাহলে ধরে নাও তোমাদের আদনান ভাইয়া পড়াইছে, আদনান ভাইয়ার পছন্দের খাবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। তো আদনান ভাইয়া সবসময় তার মুখে তাহলে কি রাখবে? মিষ্টি রাখবে। কি রাখবে? মিষ্টি। মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বলে পড়াচ্ছে আদনান ভাইয়া। এটা মনে রাখবা। এটা মনে রাখলে সুবিধা হবে কি? তার মানে আমাদের মুখে সবসময়, আদনান ভাইয়ের মুখে সবসময় কি থাকে? মিষ্টি থাকে। অর্থাৎ মিষ্টি কি জাতীয় বলো তো? পড়ছো না? মিষ্টি তো অবশ্যই কি জাতীয়? শর্করা জাতীয়। মিষ্টি কি জাতীয়? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয়। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয়। সুতরাং আদনান ভাইয়ের মুখে সর্বদা মিষ্টি রাখে, বা মিষ্টি মানে শর্করা বা কার্বোহাইড্রেট রাখে। এর মানে মুখে শুধুমাত্র এটাই মনে রাখবা যে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়। এটা এমসিকিউ, এটা 100% আসবেই এক্সামে। এবং দেখো পরের লাইনে কি লেখা আছে, খুবই ভাইটাল এমসিকিউ। শুধু শর্করা পরিপাক হয়, কি বলছি? আমিষ বা প্রোটিন
এবং স্নেহ বা তেল চর্বি এগুলার কোনো পরিপাক হবে না। 100% এমসিকিউ, এটা পরীক্ষায় আসবেই। ইনফ্যাক্ট আজকের লেকচারে এই স্লাইডটাই তুমি মুখস্থ রাখো, এইটুকু, এটা ইনশাল্লাহ এক্সামে চলে আসবে। ঠিক আছে? সো আবারও বলতেছি, আমাদের লালা গ্রন্থিতে বা মুখে, লালায় বা থুতুতে শুধুমাত্র আমরা মিষ্টি জাতীয় খাবার রাখতে পছন্দ করি, এবং মিষ্টি মানেই শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। সুতরাং মুখে কেবলমাত্র শর্করা বা কার্বোহাইড্রেট খাবার পরিপাক হয়। এছাড়া আমিষ বা স্নেহ আর কোনো কিছুর পরিপাক এখানে হবে না। ওগুলোর পরিপাক হবে নিচে, মুখে হবে না। আর এখানে যে এনজাইমগুলো আছে, কি শিখছি আমরা? টাইম, ফার্স্ট টাইম, তাতে টায়ালিন, এতে অ্যামাইলেজ, মতে মল্টেজ। এই এনজাইমগুলো সব কিন্তু মজার ব্যাপার, এগুলাই সব শর্করা পরিপাককারী এনজাইম। এগুলো সব কি পরিপাককারী এনজাইম? শর্করা পরিপাককারী এনজাইম। অর্থাৎ তুমি যদি এই ট্রিক্সগুলো মনে রাখো, তাহলে তোমার কোথায় কোন এনজাইম আছে এটাও মনে থাকলো, এবং শর্করা পরিপাককারী এনজাইমের নামগুলো একবারে মুখস্থ হয়ে গেল, ব্যাস। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা মনে রাখবো। এটা নিয়ে সামনে আবার কথা হবে। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? যকৃত। এটা হচ্ছে কি? পিত্ত। আর নিচে এটা অগ্নাশয়। তাহলে উপরেরটা যকৃত লাল, সবুজটা পিত্ত, আর হলুদটা হচ্ছে অগ্নাশয়। এই তিনটা অংশ। ঠিক আছে? এখন এদের সম্পর্ক পরে বলতেছি, চিত্রে যেহেতু আছে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তো যকৃত সম্পর্কে আমরা জানি অলরেডি, যকৃত হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি, কারণ যকৃতে দেহের সব বিক্রিয়া ঘটে, অর্থাৎ এটাকে বলা হয় জৈব রসায়নাগার। এগুলো আমরা জানি। ওজন টোজন আর দেখার দরকার নাই। যকৃতের খণ্ড কয়টি? 4টি। এখানে একটা জিনিস মনে রাখবা, আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিয়ে। সো ইসলাম অনুযায়ী ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 4টি। ঠিক তেমনি দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থি যকৃত, তারও খণ্ড কয়টি? 4টি। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ আমরা যেরকম 4টা করতে পারি আমাদের দেহের, ঠিক তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থির অংশ কয়টি? 4টি। তবে একটা জিনিস চিন্তা করো, 4টি বিয়ে করলে জীবন সম্পূর্ণ না অসম্পূর্ণ? আসলে অসম্পূর্ণই থেকে যাবে। শুধু একজনকে নিয়ে থাকলে তোমার জীবনে যে পরিপূর্ণতা আসতো, পরিপূর্ণ একজনকে নিয়ে ভাবার যে সুযোগ পাইতা, সেটা পাইতা না। সুতরাং সংখ্যা বেশি মানেই অপূর্ণতা আসলে বাড়ে। সুতরাং 4টি বিয়ে কি, বা 4টি খণ্ড আসলে কি? অসম্পূর্ণ। 4টি খণ্ড অসম্পূর্ণ খণ্ড নিয়ে তৈরি, এটাও এমসিকিউ। ঠিক আছে? এবার আসো এর যে গঠন, গঠনটা মনে রাখবা। সেটা হচ্ছে যে এখানে এই লাইনটার পাশাপাশি আমি একটা জিনিস শিখাই দিই, যে এখানে বেসিক্যালি গঠনে যেটা মিন করা হয়েছে খেয়াল করো। এখানে আমরা দেখছি কি, যকৃত, পিত্ত, অগ্নাশয়, তিনটা অঙ্গ এক জায়গায় এসে মিশছে। অর্থাৎ তিনজনের সকল নালিকা এক জায়গায় এসে মিশে গেছে। তো যে জায়গায় এসে তিনজনের সকল নালিকা মিশছে, তার মানে এখানে তিনজনের একটা কি হয়েছে? মিলন হয়েছে, তিনজনের নালীর। তো মিলন মানেই, মিলনের কথা শুনে আমাদের মনে পড়বে মিলনের সাথে সম্পর্ক কার? পিরিতি। তাহলে পিরিতি, এটা মনে রাখবা। তাহলে এখানে যকৃতের, এখানে দেখো আবার বলছি, তিনটা অঙ্গের মিলন হয়েছে, মানে এখানে তিনটা অঙ্গের পীড়িতি হয়েছে। তো এদের তিনজনের তিনটা অঙ্গের পীড়িতি দেখে কি হচ্ছে? জ্বলছি পীড়িতের আগুনে, এটা দেখে ধরো এখানে যকৃত, অগ্নাশয়, পিত্তথলি, এই তিনটা অঙ্গের মিলন দেখে, একই জায়গায় এরা আছে, সুন্দর মিলেমিশে আছে, এটা দেখে তোমারও মনে হলো আমিও তো এভাবে মিলেমিশে থাকতে পারতাম কারোর সাথে। এটা দেখে তোমার মনে জ্বলছে পীড়িতের আগুনে। কে জ্বলছে? পীড়িতের আগুনে জ্বলছে কে? আমি। এর মানে কি? মানে হচ্ছে মজার জিনিস, এটা মনে রাখলে আমরা এখানে নালীগুলার গঠন জানতে পারবো। অর্থাৎ যতে যকৃত নালী প্লাস পীড়িতের পিতে পিত্তনালী, যকৃত নালী প্লাস পিত্তনালী। এখানে আরেকটা জিনিসের নাম দেয়া নাই, আগুনে হবে এখানে কি আছে? অগ্নাশয়, তাইলে অগ্নাশয় নালী, অগ্নাশয় নালী। এই তিনটা নালী একসাথে মিলে, একসাথে মিলেমিশে সংসার করে, এবং সেই সংসারের নাম, অর্থাৎ তিনজনের সম্মিলিত নালীর নাম আমি থেকে কি মনে রাখবা? অ্যাম্পুলা। তিন জলের সম্মিলিত নালীর নাম আমি, অর্থাৎ অ্যাম্পুলা। ব্যাস, এটাই। ঠিক আছে? ওকে, মনে থাকবে, এটা মনে রাখবা, ব্যাস। এই পড়াটা এমসিকিউটা পরীক্ষায় আসে, কার সাথে কে যুক্ত হয়ে কি তৈরি হয়। মনে রাখবা, তিনটা নালী মিলে একটা নালী তৈরি হয়, আমি, আমি থেকে অ্যাম্পুলা। কি কি নালী? যকৃত, পিত্তনালী এবং আগুন মানে অগ্নাশয় নালী, ব্যাস। যকৃতের সঞ্চয় ভূমিকা এগুলো দেখে নিবা।
ঠিক আছে, এগুলো আসলে বলার কিছু নাই। গ্লাইকোজেন রক্ত সঞ্চয়, এর মধ্যে একটা জিনিস দেখাই দিই আবার, রক্ত সঞ্চয় করে কত, 1500 ml, মানে কত, 1.5, 1.5 লিটার, 1.5 লিটার। শোনো, তোমার দেহে রক্ত আছে 5 থেকে 8 লিটার, এর মধ্যে 1.5 লিটার কোথায় আছে, যকৃতে। ব্যাপারটা বুঝছো? তাহলে যকৃত কি পরিমাণ রক্ত সঞ্চয় করে। ঠিক আছে, সবগুলো পয়েন্টস একবার দেখে নিবা, এটা বেশি ইম্পর্টেন্ট, কতটুকু রক্ত সঞ্চয় করে। বিপাকীয় ভূমিকা, অর্থাৎ যকৃত কাদের বিক্রিয়া করে, শর্করা বিপাক, প্রোটিনের বিক্রিয়া, ফ্যাট বিক্রিয়া, অর্থাৎ আমরা যাই খাই সবকিছুর বিক্রিয়া হয় যকৃতে। ঠিক আছে, লোহিত কণিকাও ভাঙে, 3 মাস পর পর আমাদের রক্ত ভাঙে, আমরা জানি, সেটাও যকৃতে ভাঙে। ঠিক আছে, আর শর্করা বিপাকটা পরীক্ষা আসে, ওটা আমরা আলাদা স্লাইড করছি, ওটা আমরা আলাদা স্লাইডে দেখবো, আগায় যাই তাইলে। হ্যাঁ, এর মধ্যে আবার হরমোনের ভাঙনটা ইম্পর্টেন্ট। হরমোনের ভাঙনটা দেখো, কি কি হরমোন ভাঙে এটা আসে, যকৃতে কি কি হরমোন ভাঙে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন ভাঙে খুব দ্রুত। এখন আসো, টেস্টোস্টেরন হরমোনটা কি, চিনতে পারছো, মনে পড়ে? টেস্টোস্টেরন হরমোন হচ্ছে কাদের হরমোন, ছেলেদের। ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের যৌন বৈশিষ্ট্যের হরমোন। তো এই হরমোনটা যকৃত দ্রুত ভেঙে ফেলে। এটা না ভাঙলে, ছেলেদের যৌন বৈশিষ্ট্য বেশিক্ষণ থাকলে কি হইতো, ছেলেরা অনেক কিছু করতো, এর ফলে সমাজে রেপ ধর্ষণ এগুলা বাড়তো। সুতরাং সমাজকে রেপ মুক্ত করতেছে কে, যকৃত। কিভাবে, ছেলেদের যৌন হরমোন টেস্টোস্টেরন দ্রুত ভেঙ্গে, অর্থাৎ এটা কার্যকারিতা কমায় দিছে যকৃত। হ্যাঁ, বেশিক্ষণ থাকে না, এজন্য ইচ্ছা আকাঙ্ক্ষাও বেশিক্ষণ থাকে না। সুতরাং মনে রাখবা, ছেলেদের টেস্টোস্টেরন হরমোনটা দ্রুত ভাঙতেছে যকৃত, এবং এটা ভাঙার কারণে ছেলেদের যে ছেলে বৈশিষ্ট্য, এই জিনিসটা ওরা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এর ফলে সমাজে কি আর রেপ বা এই জাতীয় ক্রাইম থেকে আমরা মুক্তি পাই। ঠিক আছে, এখন অনেকে বলছে যকৃত ফেলে দেব, ফেলে দাও তাহলে। আবার যকৃতে আরো ইম্পর্টেন্ট জিনিসও তৈরি হয়। ঠিক আছে, ওগুলা পড়লে বুঝতে পারবে, এটা তোমার জন্য টাস্ক রেখে দিলাম জাহিদ। আচ্ছা, যাই হোক, এবার আসো গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ যকৃতে এই বিক্রিয়াগুলো ঘটে। এখানে একটা জিনিস খেয়াল করো, কি লেখা আছে, খেয়াল করো, সবগুলো নামের শুরুতে গ্লাইকো আছে, এই জায়গায় প্যাচটা লাগে, গ্লাইকো গ্লাইকো, কিন্তু এক একটা এক এক রকম, কি সেটা, লুক, শুরুতেই নামটা কি, গ্লাইকোজেনেসিস। এই যে গ্লাইকোজেনেসিস, নামের মধ্যে গ্লাইকোজেন আছে, সো এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে, নামের সাথে কাজের মিল, সিম্পল। গ্লুকোজ থেকে তৈরি হয়, এটা আর মনে রাখার দরকার নেই। তুমি খালি মনে রাখবা, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হয় বা বানায়, এটুকুই তোমার মনে রাখা দায়িত্ব। আবারও বলতেছি, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন বানায়। আবার এটা হচ্ছে কি, ফার্স্টেরটা, লাস্টেরটা দেখো, লাস্টেরটাও কিন্তু গ্লাইকোজেন আছে, তবে এখানে গ্লাইকোজেনের সাথে এক্সট্রা একটা শব্দ বের হয়েছে, যুক্ত হয়েছে, গ্লাইকোজেন ও লাইসিস। লাইসিস মানে আবার ভাঙা। এখন আমরা জানি গ্লাইকোজেনও মানে গ্লাইকোজেন, আমরা আগে শিখলাম, আর লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লাইকোজেনও লাইসিস, আবার গ্লাইকোজেন ভাঙা। আর শুধু গ্লাইকোজেনোসিস হচ্ছে গ্লাইকোজেন তৈরি। এই পার্থক্যটা আগে শিখছো, এটা মাথায় রাখবা। আবার আরেকটা দেখো, গ্লাইকো মানে কি, শুধু গ্লাইকো মানে গ্লুকোজ। আর আমরা অলরেডি শিখছি লাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙা, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙা, আর গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি বা বানানো। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস সেটা হচ্ছে গ্লাইকোজেন তৈরি, আর গ্লাইকোজেনের সাথে লাইসিস আসলে ভাঙা, মানে লাইসিস মানে ভাঙা, বাস। লাইসিস থাকলেই ভাঙার প্রক্রিয়া, এটা মনে রাখবা, বাস। আর গ্লুকোনিওজেনেসিস মাঝখানে পড়ে গেছে, ওটা অত মনে রাখতে হয় না, তাও বলে দিচ্ছি, ওটাও সহজে। গ্লুকো নিও শব্দের মাঝখানে একটা নিও আছে, তাই না, বাকি শব্দ ঠিক আছে। এই নিও মানে মনে রাখবা, নো মানে নন, মানে নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি। তাহলে নো মানে নন, নন কার্বোহাইড্রেট মানে নন শর্করা থেকে আর কি, নন শর্করা থেকে। নর্মালি আমরা জানি, শুরুতেই দেখছি শর্করা থেকে গ্লুকোজ তৈরি হবে, কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার ঘটে, গ্লুকোনিওজেনেসিসে নো গ্লুকোজ থেকে বা নো শর্করা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে নিও মানে নন, এটাই অ্যান্সার। ওকে, ব্যাস। তাহলে আমরা আমাদের পরবর্তী নেক্সট পোলে চলে যাই, দেখি
এটাকে কতদূর মন দিয়ে পড়ছো এবার বোঝা যাবে, পড়াশোনাটা কে কত ভালো করে করছো, কার পড়ায় মন ছিল। ফার্স্ট অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তোমরা 63% সঠিক উত্তর দিছো। সেটা হচ্ছে কি, অ্যান্সারটা হবে গ্লাইকোজেনেসিস। লুক, আমরা এখানে জানতে চাইছে গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়া, গ্লুকোজ থেকে না কি থেকে, এটা এগুলা দেখার দরকার নেই। তুমি খালি মেইন পয়েন্টটা ফোকাস করবা, গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়াটা জানতে চাইছে। তো গ্লাইকোজেন বানানো, ভাঙা না কিন্তু, বানানো। ভাঙা ভাঙা হইলে তুমি কিন্তু লাইসিসে যাইতা, লাইসিস এখানে আসবেই না। বানানোর প্রক্রিয়া দেখো, গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়া কি বলছি, গ্লাইকোজেন, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়াটাই গ্লাইকোজেনেসিস। ভাঙার প্রক্রিয়া হইল হয়তো গ্লাইকোজেন ও লাইসিস। সো অ্যান্সার হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেটাতে গ্লাইকোজেন বানানো হয়, যে পদ্ধতিতে গ্লাইকোজেন বানানো হয়। এগুলো কিন্তু শাব্দিক মিলটা ভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে নেক্সট, এগুলো হচ্ছে তোমাদের রিটেন কোশ্চেন, যেগুলো সলভ করা হয়ে গেছে। সো এগুলা সলভ করে নিও, হ্যাঁ। ঢাকা ভার্সিটির জন্য অলরেডি তোমরা জানতে পারছো হয়তো আপডেট নিউজ। সো 40 রিটেন, 40 এমসিকিউ, আর 20 হচ্ছে কি রেজাল্টের উপর, হ্যাঁ। এসএসসি 10, এইচএসসি 10 মার্কস, ওকে। আর যাই হোক, এবার আসো পিত্তরস সম্পর্কে বলি। পিত্তরসের ধর্মটা জেনে নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে তোমার মানে তোমরা এগুলোর সাথে হয়তো খুব একটা পরিচিত না, গ্রামের যারা, মানে গ্রামাঞ্চলে যারা আছো বা যারা মা খালারা, ওনারা একটা কালার বলে পিত্ত কালার, পিত্ত রং। পিত্ত রং মানে হলদেটে সবুজ রং। এটা ইম্পর্টেন্ট না, তাও কমন একটা টার্মস, যারা জানা আছে তারা মনে রাখো, যে যারা পরিচিত পিত্ত রং মানে হলদেটে সবুজ কালার। হ্যাঁ, হ্যাঁ, পিত রং বলে এটাকে। আবার নোয়াখালীতে, আমাদের নোয়াখালীতে বলে হিত রং। যাই হোক, বাট এবার এটা হচ্ছে হলদেটে সবুজ। আর এটা স্বাদ হচ্ছে কি, পিত্ত তিক্ত, এটা মনে রাখবা, মানে তিতা। এভাবে মনে রাখবা, পিত্ত তিক্ত, তিতা আর কি, পিত্ত তিক্ত। তিনবার বলো, পিত্ত তিক্ত, পিত্ত তিক্ত, পিত্ত তিক্ত, বাস। আচ্ছা, আর পানির পরিমাণ এগুলো আর দেখার দরকার নেই, সবারই 97-98% থাকবে। এখানে তোমার এমসিকিউ হচ্ছে গ নাম্বারটা, পিত্ত লবণে কি থাকে। তো পিত্ত লবণের উপাদানগুলো একদম আনকমন, কি দেখো, কমন জিনিসটা হচ্ছে এখানে সোডিয়াম। তাহলে পিত্ত লবণ দুই রকম, দুইটাই সোডিয়ামের লবণ, ফাইন। কিন্তু এখানে সোডিয়ামের ক্লোরাইডও না, কার্বনেটও না, ফসফেট লবণ না, পিত্ত লবণে আছে সোডিয়াম গ্লাইকোকোলেট, টরোকোলেট, তাই না? তো এটা সিম্পলি মনে রাখবা, সোডিয়ামের দুইটা লবণ, নামের শেষে দুইটারই কি আছে, চকোলেট। চক, না বাংলায় লিখি, কারণ চকোলেট। তো মানে সিম্পলি মনে রাখবা, পিত্ত লবণের দুইটা লবণ হচ্ছে সোডিয়ামের লবণ, এবং সোডিয়াম লবণ দুইটা লবণের নামের শেষে কি আছে, কোলেট আছে। কোলেট, চকোলেটের কোলেট আছে, ব্যাস। এই হচ্ছে পিত্ত লবণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পিত্ত লবণ, ওকে। আচ্ছা, আর হচ্ছে পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নাই। শোনো, পিত্তরসের কাজ হচ্ছে সিম্পলি চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় প্রক্রিয়া করা, যে প্রক্রিয়ার নাম ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, ঠিক আছে? ইমালসিফিকেশনটা তোমরা কেমিস্ট্রিতে সাবান প্রক্রিয়া, সাবান বানানোর প্রক্রিয়া দেখবা। যাই হোক, ওইখানে আর না যাই, আমরা সিম্পলি এখানে মনে রাখবো হচ্ছে, এমনি জাস্ট যদি মনে রাখতে পার, এমনি মনে রাখলে ভালো, নাইলে মনে রাখবা ইমার, ধরো ইমা তোমাকে অনেক স্নেহ করে, হ্যাঁ, কিন্তু তার স্নেহের পরিমাণ কি? ইমা স্নেহ করে কাদের, ক্ষুদ্র বা ছোটদের। ইমা কাদের স্নেহ করে, ক্ষুদ্র বা ছোটদের, এটা মনে রাখবা। তাহলে ইমা মানি ইমালসিফিকেশন প্রক্রিয়া, স্নেহ মানি এটা স্নেহ জাতীয় খাদ্যকে কি করে, ক্ষুদ্রদের মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এই হচ্ছে মনে রাখবা, ইমা স্নেহ করে ক্ষুদ্রদের, বাস। অনেকে ব্রেক চাচ্ছে, আর একটু পরে ব্রেক দিব। অগ্নাশয়, অগ্নাশয়ের চিত্র আমরা আগে দেখছি। আচ্ছা, অগ্নাশয়টা দেখতে কিসের মতো বলো তো? এরকম দেখতে, কি বলতো, এরকম দেখতে, এটার মতো দেখতে, এটা কি, মরিচ। কি, মরিচ। তাহলে অগ্নাশয় দেখতে কিসের মতো?
মরিচের মতো, এটা মনে রাখবা। অগ্নাশয় দেখতে কিসের মতো? মরিচের মতো। ঠিক আছে, বাস। কলার মতো মনে হচ্ছে অনেকের কাছে, আরে কলা তো অনেক বড়, কিন্তু মরিচ তো ছোট, অগ্নাশয় তো আবার ছোট, এই জন্য। ঠিক আছে, এবার বুঝছো? আচ্ছা, এর দেহের তিনটা অংশ, মাথা, দেহ, লেজ। এই যে মাথা, মাঝে দেহ, পেছনে লেজ, এগুলো আর কি, সিম্পল। এখন আসো অগ্নাশয়ের এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা অলরেডি পড়ছি। কি পড়ছি? ওই যে বলছি না তিনটা নালীর মিলন হয়, কি বলছি, কিভাবে মনে রাখছি? পীড়িতের আগুনে জ্বলছি আমি। আচ্ছা, জ্বলছি শব্দটা আগে আসবে, যাই হোক। জ্বলছি মানে যকৃত নালী, মনে আছে? পীড়িত মানে কি? পিত্ত নালী। প্লাস আগুন মানে কি? অগ্নাশয় নালী। তিনটা নালী মিলে আমিতে কি তৈরি হয়েছে? এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, আমিতে কি তৈরি হয়েছে? অ্যাম্পুলা। এটাই তো। তো এই অগ্নাশয় নালীর আরেকটা নাম খালি মনে রাখবা, এই যে আগুনে যে অগ্নাশয় নালী ছিল তার আরেকটা নাম হচ্ছে, অগ্নাশয় নালীর আরেকটা নাম উইটসাং নালী। অগ্নাশয়ের আরেকটা নাম কি? উইটসাং নালী। এটা মনে রাখতে পারো। আগুন কেমন? গরম বা উষ্ণ? আগুন হচ্ছে উষ্ণ। তাহলে আগুনের অগ্নাশয় নালীর আরেক নাম উইটসাং নালী। আর পীড়িত মানে পিত্ত নালীর সাথে মিলে কি তৈরি করছে? আমি মানে অ্যাম্পুলা তৈরি করছে। এখানে এক একটা নালী এক একটার সাথে যুক্ত হয়, এটাই। ঠিক আছে, ব্যাস। তাহলে আবারও বলতেছি, আমরা পড়ছি পিত্তনালী, পীড়িতে পিত্তনালী, জ্বলছিতে যকৃত নালী, যে শব্দটা এখানে মিসিং। এখানে এরা এই জিনিসগুলো মিস করে বইয়ে, বুঝছো? কিন্তু আদনান ভাই মিস করে না, সো আদনান ভাই সব লিখে দিচ্ছে। তাহলে কি মনে রাখবো? যকৃত নালী প্লাস পীড়িতে মানে পিত্তনালী, আর আগুন মানে অগ্নাশয় নালী, যার আরেক নাম কি? উইটসাং নালী। অগ্নাশয় নালীর আরেক নাম উইটসাং নালী, মনে রাখতে পারো। আগুন উষ্ণ, সেখান থেকে উইটসাং নালী। এই তিনটা মিলে কি তৈরি হয়? আমি। আমি মানে কি? অ্যাম্পুলা অফ ফ্যাটার। ব্যাস, এটাই এমসিকিউ। এরপরে অগ্নাশয়ের যে বিভিন্ন রকম কোষ আছে, এর আগে বলি, অগ্নাশয় থেকে কিন্তু আমাদের হরমোন, এনজাইম, অনেক কিছুই ক্ষরণ হয়। তো বেসিক্যালি এখানে হরমোন অংশটা নিয়ে কথা হয়েছে। তো হরমোন যে অংশ থেকে ক্ষরণ হয় এটার নাম হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? তো আইলেটস, বা আমি বলি হচ্ছে আইল্যান্ডস। আইলেটস না বলে আমি বলি আইল্যান্ডস, মানে দ্বীপ। হুম, আইল্যান্ডস বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেভাবে মনে রাখো রাখো। তো আইল্যান্ড বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এর কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। এবং এর অগ্নাশয় দেখতে কিসের মতো মনে আছে? তো এই যে মরিচের মতো। তো মনে করো মরিচের ভেতর কিছু কোষ মিলে এক একটা দ্বীপ তৈরি করে, আসলে দ্বীপের মতো দেখতে। আমরা তো এটা দেখছি ছবি, এই যে এরকম দ্বীপের মতো। তো দ্বীপের এই যে প্রথমগুলো মনে করো আলফা কোষ, এরপরে বিটা, এরপরে কোষগুলা কি? ডেল্টা, এরপরে কোষগুলা পিপি কোষ। এই যে এই 4 রকম কোষ মরিচের ভেতর, 4 রকম কোষ। হুম। তো এর মধ্যে প্রথম কোষ কোনটা? আলফা। এখানে তোমার এমসিকিউ যেটা লাগবে আলফা আর বিটা কোষেরটা, বেসিক্যালি যে আলফা কোষ থেকে কি ক্ষরণ হয়, বিটা কোষ থেকে কি ক্ষরণ হয়, এটা এক্সামে লাগে, মাস্ট। যারা গাইড সলভ করছো তারা দেখছো। তো অনেকে প্যাচ লাগাই ফেলো যে আলফা কোষ থেকে অনেকে ইনসুলিন ক্ষরণ করে, এটা লিখে ফেলো না। এটা মনে রাখবে কিভাবে? সিম্পলি বলি, শোনো। আমরা পড়া শুরুই করছিলাম গ্লুকোজের উদাহরণ দিয়ে। এটাও বলছিলাম যে আমার মুখে সর্বদাই কি থাকে? শর মিষ্টি বা শর্করা, মানে শর্করা মানে গ্লুকোজ থাকে। সিম্পলি যে কোনো উপাদানের মধ্যে যত কেমিক্যাল উপাদান থাকবে তার মধ্যে গ্লুকোজের নাম সর্বদা 1 নম্বরে থাকবে। যে কোনো জায়গায় গ্লুকোজ 1 নম্বর পজিশন নেবে। অর্থাৎ 1 নম্বর পজিশনে আছে আলফা কোষ, সুতরাং আলফা কোষ থেকে কি আসবে? গ্লুকাগন। আমার প্রথম উদাহরণ ছিল গ্লুকোজ দিয়ে, যারা শুরু থেকে করতেছো দেখছো। সো ওই গ্লুকাগন মানে গ্লুকোজ, সুতরাং 1 নম্বর পজিশন সর্বদাই গ্লুকোজের জন্য বা গ্লুকাগনের জন্য, যেটা হচ্ছে 1 নম্বর কোষ আলফা কোষ। সুতরাং 1 নম্বর আলফা কোষ থেকে আসবে গ্লুকাগন, তাইলে বিটা কোষ থেকে আসবে ইনসুলিন। এই দুটাই মনে রাখো, ব্যাস। এখন এই গ্লুকাগন ইনসুলিনের কাজ কি, এটাও তোমরা প্যাচ লাগাও। দেখো একটা জিনিস, যে নামের সাথে মিল রাখো না। গ্লুকাগন নামের মধ্যে কি আছে? একটা গ্লুকোজ গ্লুকোজ ভাব আছে। সুতরাং এই তো গ্লুকোজের পরিমাণ বাড়াবে। যার নামে গ্লুকাগন, গ্লুকোজের সাথে যার নাম মিল, সে গ্লুকোজ বাড়াবে। সিম্পল। যার নাম গ্লুকাগন, তার নাম কার সাথে মিল আছে? গ্লুকোজের সাথে মিল আছে, সুতরাং সে গ্লুকোজ বাড়াবে। তাহলে ইনসুলিনের নামের সাথে তো গ্লুকোজের নামের মিল নাই, সো মিল নাই, সে কেন বাড়াবে? সে হচ্ছে উল্টা গ্লুকোজের পরিমাণ কমাবে। এই এমসিকিউ দুইটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে অগ্নাশয়ের হরমোনগুলা, এনজাইম শিখলাম আমরা। এরপর এখন হচ্ছে এনজাইম। পানি টানি কিচ্ছু দরকার নেই, তোমরা খালি এনজাইমগুলোর নাম দেখে নিবা। কমন এনজাইম: অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন। সিম্পলি অ্যামাইলেজ আমরা জানি কি, ওই যে টাইমের এতে কি অ্যামাইলেজ ছিল। অ্যামাইলেজ হচ্ছে শর্করার এনজাইম। এছাড়াও
এখানে আবার কি পরিপাক হবে? লিপিড। লিপিডের এনজাইম মনে রাখবা ল দিয়ে, লাইপেজ। আর বাকি সব প্রোটিনের এনজাইম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো সব কিসের এনজাইম? প্রোটিনের এনজাইম। ঠিক আছে, প্রোটিনের এনজাইম। এনজাইম নিয়ে ইন ডিটেইলস আরো বলতেছি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে মানে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এটা মনে রাখবে। গ্যাস্ট্রিকের ব্যথা পাকস্থলী হয়, সুতরাং গ্যাস্ট্রিক গ্রন্থি মানে পাকস্থলী গ্রন্থি। এখানে বিভিন্ন রকম কোষ আছে, কারা কি করে এটাই কাজ। শোনো, প্রথমে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে যেই কোষ, সে আমাদের প্যারা দেয় না? অবশ্যই দেয়। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হলে তো আবার ব্যথা হয়, বেশি ক্ষরণ হলে কি হবে? ব্যথা হবে। অর্থাৎ কি দিবে? এটা কি দেয়? প্যারা দেয়। সুতরাং যেই কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে সে প্যারা দেয়, তার নাম প্যারাইটাল কোষ। এভাবে মনে রাখবা, ইজি। হ্যাঁ, তাহলে যেই কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে সে ব্যথা বা প্যারা দেয়, তার নাম প্যারাইটাল কোষ। আর মিউকাস কোষ তো মিউকাস ক্ষরণ করে, ঠিক আছে। আর পেপটিক কোষ পেপসিনোজেন ক্ষরণ করে, নামের মিল আছে। বাকি রইল আর্জেন্টাফাইন কোষ, ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। বাকিটা তৈরি করে। ঠিক আছে, বাস। আর গ্যাস্ট্রিক জুস 1.5 লিটার তৈরি হয় ডেইলি। মনে আছে তো লালারস ডেইলি কয় লিটার তৈরি হয়? 1.5 লিটার বা 1.5 লিটার লালারস তৈরি হয়। আর গ্যাস্ট্রিক রস অবশ্যই একটু বেশি তৈরি হবে। সিম্পল। তোমার মুখের লালা বা থুতুই যদি 1.5 লিটার তৈরি হয়, তাহলে পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস অবশ্যই তার চেয়ে অ্যাটলিস্ট হাফ লিটার বেশি হবেই, মানে 2 লিটার। ওকে, ব্যাস। আর পানির পরিমাণ সব জায়গায় 99-98%, এগুলো একবার দেখে নিবে, আর কিছু না। এরপরে আসো আন্ত্রিক রস। আন্ত্রিক রস মানে ক্ষুদ্রান্ত্রর যে রস। হুম। সো এখানে পানির পরিমাণ এগুলা দেখার দরকার নেই, ডিরেক্ট তুমি এনজাইমটা দেখবা। হুম। তো এখানে কি কি এনজাইম আছে? ওই যে অ্যামাইলেজ, লাইপেজ আর ট্রিপসিনোজেন, এগুলোর নাম আমরা জানি। এর সাথে প্রোটিন পরিপাকের এনজাইম পেপটাইডেজ। আর মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এগুলো আবার শর্করার এনজাইম। এগুলো কিসের এনজাইম? শর্করার এনজাইম। এখানে আবার শর্করা এনজাইম আরো বাড়ছে, তাই না? এখানে শর্করা এনজাইম বেড়ে গেছে। এখন এগুলো মুখস্থ করার কিছু নাই। দেখো, আমরা কোষ রসায়নের চ্যাপ্টার যদি তোমরা পড়ে থাকো, তাহলে তোমরা অলরেডি শিখছো মল্টেজ, ল্যাকটেজ, সুক্রোজ, এগুলো আসলে শর্করাই। কারণ সুক্রোজটাই হচ্ছে চিনি, তার এনজাইম হচ্ছে সুক্রেজ। সুক্রোজ বা চিনির এনজাইম হচ্ছে সুক্রেজ। সুতরাং এগুলো শর্করার এনজাইম। আর ট্রিপসিন এবং পেপটাইডেজ, এটা হচ্ছে কিসের এনজাইম? প্রোটিনের এনজাইম। আর লাইপেজ কার এনজাইম বলতো? লাইপেজের ল দিয়ে লিপিড। এখন আসো এখানে এক্সামে কি আসে? এক্সামে আসে কোনটা কার এনজাইম এটা চিহ্নিতকরণ। মন দিয়ে দেখো, আমরা তো ফার্স্ট টাইমের ওখানে শিখছি অ্যামাইলেজ, এতে অ্যামাইলেজ হচ্ছে শর্করার এনজাইম। এছাড়াও আমরা জানি সুক্রোজ চিনি, সেটাও শর্করা, কারণ মিষ্টি মানে শর্করা। ল্যাকটোজ, মল্টোজ, এগুলো সবই কি? চিনি বা শর্করা। ঠিক আছে, সুতরাং এগুলা শর্করা এনজাইম। আর বাকি লাইপেজ লিপিড এনজাইম। এর বাদে বাকি যা থাকবে সব প্রোটিন এনজাইম। সিম্পলি এটাই মনে রাখবা, লিপিড এনজাইম লাইপেজ, আর শর্করা এনজাইম গুলো চিনবা। তাহলে বাকি সব কিসের এনজাইম? প্রোটিনের এনজাইম। সাপোজ এখানে নাম নাই, তাও আমি একটা জিজ্ঞেস করি। এখানে নামটা দেওয়া নাই, আমি তাও একটা জিজ্ঞেস করি। ধরো জিজ্ঞেস করা হলো, এক্সামে আসলো ইলাস্টেজ কিসের এনজাইম, কি পরিপাককারী এনজাইম? তুমি ধরো এখানে নাম নাই, চিনো না, পড়ো নাই, তাও মনে রাখবা অদ্ভুত যত নাম আছে এগুলো সব কিসের এনজাইম? প্রোটিন পরিপাকের এনজাইম। তাহলে ইলাস্টেজ এনজাইম প্রোটিনের জন্য। আবার যদি কোলাজিনেজ, কোলাজিনেজ এনজাইম কিসের জন্য? সেটাও প্রোটিন। অদ্ভুত নামগুলো সব প্রোটিনের, আনকমন নামগুলো। আবার কেসিন, কেসিনটাও কিসের এনজাইম? প্রোটিনের এনজাইম। আই মিন দ্যাট অদ্ভুত নামগুলাই সব প্রোটিনের এনজাইম, কমন নামগুলা শর্করা, আর লিপিডের এনজাইম লাইপেজ। ওকে, বাস। এটা হচ্ছে আমাদের এনজাইম নিয়ে পড়া, ঠিক আছে। এতক্ষণ যা বলছি ওগুলাই এখানে ছক আকারে দেওয়া হয়েছে। তাহলে মুখ গহ্বরে কিসের পরিপাক হবে? মুখ গহ্বরের পরিপাক হবে শর্করা। কিসের পরিপাক হবে? শর্করা। কারণ আদনান ভাইয়া মিষ্টি পছন্দ করে। কি পছন্দ করে? মিষ্টি। হুম। মিষ্টি মানে, মিষ্টি মানেই কি? মুখে শুধুমাত্র মিষ্টি থাকবে, আদনান ভাইয়ের মুখে শুধু মিষ্টি থাকবে, আর কারো কোনো স্থান নেই। সুতরাং মুখ বিবরে শুধু শর্করা বা মিষ্টি পরিপাক হবে। অর্থাৎ শর্করার আরেক নাম কি? কার্বোহাইড্রেট পরিপাক হবে মুখ বিবরে। আর বাকিগুলা ইন ডিটেলস এতক্ষণ বলে আসছি, ওগুলোই। আর এখানে আমরা আরো দেখতে পারি একটা রিভিউর জন্য, সেটা হচ্ছে যে আমাদের
শর্করার এনজাইম গুলা আবার আমরা একবার রিভিউ করি। শর্করার এনজাইম কি মনে রাখছি? ফার্স্ট টাইম, বারবার স্লাইডে থাকলে বারবার দেখবা, বারবার মনে থাকবে। টাতে কি? টায়ালিন। এতে কি? অ্যামাইলেজ। মতে কি? মল্টেজ। ফার্স্ট টাইম, এগুলো শর্করার এনজাইম। তারপরে লিপিডের এনজাইম কি? লিপিডের এনজাইম সর্বদাই ল দিয়ে লাইপেজ, এটা মনে রাখবা। লিপিড বা স্নেহ বা চর্বির এনজাইম সর্বদাই লাইপেজ, এটা মনে রাখবা বাস। আর প্রোটিনের এনজাইম কারা? প্রোটিনের এনজাইম হচ্ছে যত সব অদ্ভুত নাম। দেখো একটা জিনিস, তুমি এই আজকে লেকচার করতে করতে অলরেডি নামগুলা বারবার দেখতে দেখতে একটা আইডিয়া হয়ে যাবে। যেমন লাইক প্রোটিন এনজাইম একটা অদ্ভুত নাম, ধরো ট্রিপসিন। আরেকটা নাম হচ্ছে পেপসিন। আরেকটা নাম হচ্ছে পেপটাইডেস। এই তিনটা নাম মনে রাখো প্রোটিনের এনজাইম, আর কিছু লাগবে না। এছাড়াও আরো কিছু অদ্ভুত অদ্ভুত নাম আছে, যেমন লাইক ইলাস্টেজ, তারপরে কি আছে কোলাজিনেজ, কোলাজিনেজ, আর কি আছে কেসিন। বাস, এই হচ্ছে টোটাল আমাদের প্রোটিন পরিপাককারী এনজাইম। বাস, ঠিক আছে। তাহলে শর্করা, লিপিড, প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো আমরা শিখে নিলাম। আর এগুলাই হচ্ছে সেই ছকগুলো, ঠিক আছে। এই যে টায়ালিন মল্টেজ, টায়ালিনের আরেক নাম কিন্তু অ্যামাইলেজ। টায়ালিনের আরেক নাম কি? অ্যামাইলেজ। এতক্ষণ যা বলছি ওটা ছক আর কি, অ্যামাইলেজ, ঠিক আছে। বাস, অ্যামাইলেজ। এই যে পেপসিন, জিলেটিনেজ বলছি, কেসিন, রেনিন। কেসিনের ভাই ব্রাদার্সই হচ্ছে রেনিন, রেনিনের ভাই ব্রাদার্স হচ্ছে কেসিন। এই যে লাইপেজ, লিপিড। হ্যাঁ, তো এতক্ষণ যা যা বলছি ওগুলাই। এই স্লাইডটা একবার দেখতে পারো, তবে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে এটা না দেখে আমরা এর আগে যেগুলা দেখছি সেগুলা দেখবা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন তোমাদের অলরেডি হাফ টাইম গেল। সো তোমাদের এখন একটা ব্রেক হবে। ব্রেকের পর ফিরে আসবে আদনান ভাইয়া। অলরেডি খাবার দাবারের কথা শুনে অনেকের আবার ক্ষুধা লাগছে, হালকা খেয়ে আসো বা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, ঠিক আছে। ওকে, আমি তাহলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল, ভালো থাকো। 5 মিনিট পর শুরু হবে, ওকে। আদনান, হুম। কি করো, ওই যে শেয়ারটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, ওয়েট। জাহিদ ভাই, আদনান ভাইয়ের মনে হয় নেটে প্রবলেম হয়েছে না?
না, ওই যে ব্রেক দিছে ভাই। আচ্ছা, ব্রেক দিছে। ঠিক আছে ভাই। হ্যালো ভাইয়া, আছেন? হ্যালো। হ্যাঁ, জাহিদ ভাই। হ্যাঁ। না, এইটুকু আমার নেই আরই কথা, আদনান কিউএন এতে থাকবে। আচ্ছা ভাই, আপনার ভয়েস ঠিক আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে। আমি সোজা ভাইয়া চলে আসলাম, বলছিলাম যে তোমাদের লাস্ট অংশ আমি নিব। সো দেখি তোমরা কে কে আসো এখন, আন্ডা বাচ্চারা কে কে আসে দেখি এখানে, একটু নক দাও, আছো কিনা দেখি এটা। ওকে, সবাই আছে। ওকে, আমরা শুরু করব এখন। হচ্ছে আমাদের আমাদের তো ছিল, ওয়েট একটা মিনিট, আমরা ছিলাম খাদ্যবস্তুর শোষণের এই জায়গাটাতে। তোমাদের আদনান ভাই যে এতক্ষণ শুধু মিষ্টি কিংবা সুগার খাইলো, এখন আদনান ভাই চিন্তা করো, ধরো আদনান ভাই কইতেই চলে গেল কেন, ধরো এটা হচ্ছে আদনান ভাইয়ের সেই এটা মুখগহ্বর অথবা ক্ষুদ্রান্তের মধ্যে এসে আদনান ভাই সে তার গ্লুকোজ কিংবা মিষ্টিকে গ্লুকোজে পরিণত করছে। এখন কথা হচ্ছে, আদনান ভাই যদি তার পরিপাক নালীর মধ্যেই সেই গ্লুকোজ গুলাকে রেখে দেয়, তাহলে কিছুক্ষণ পর নিম্নচাপের কারণে সেগুলা সে পরিবেশের মধ্যে চলে যাবে। তাহলে আদনান ভাই এত খায়েশ করে কষ্ট করে মিষ্টি খাইলো, মিষ্টি খাওয়ার পরে আবার সেই মিষ্টি পরিপাক করে গ্লুকোজ বানাইলো, আবার নিম্নচাপে বের করে দিবে, এটা তো হইতে পারে না। সো আদনান ভাইকে কি করা লাগবে, এই তার পরিপাক নালী থেকে এই খাবারটাকে কিংবা এই গ্লুকোজটাকে রক্তনালীর মধ্যে পরিবহন করতে হবে, এই রক্তনালীর মধ্যে পাঠিয়ে দিতে হবে। যখনই রক্তনালীর মধ্যে পাঠিয়ে দিবে, এইটাকে আমরা বলি শোষণ। তাহলে একটা খাদ্যবস্তু পরিপাকের পর এই খাবারটাকে মানে পরিপাককৃত খাবারকে পৌষ্টিক নালী বা পরিপাক নালী থেকে রক্তনালীর মধ্যে পাঠিয়ে দেয়া,
এইটাকে আমরা বলি শোষণ। এরপরে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে বিভিন্ন কোষে চলে যাবে। তাহলে খাদ্যবস্তুর শোষণটা মেইনলি কোন জায়গায় হয়? খাদ্যবস্তুর শোষণটা মেইনলি আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে হয়। দেখো 90% ক্ষুদ্রান্তের মধ্যে হয়। এর কারণ কি? কারণ এই ক্ষুদ্রান্তের মধ্যে এরকম দেখবা আঙ্গুলের মতো এরকম কিছু অভিক্ষেপ পাওয়া যায়, এগুলাকে আমরা বলি ভিলাই। এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ পাওয়া যায়, এটাকে আমরা বলি ভিলাই। মনে রাখবা, যেখানে ভিলাই থাকে ওই জায়গা দিয়ে শোষণ বেশি হয়, কারণ সারফেস এরিয়াটা বড় থাকে। আর বাকি 10% বৃহদান্ত এবং পাকস্থলী থেকে হয়। তাহলে মেইনলি মনে রাখবা, শোষণ সবচেয়ে বেশি হয় ক্ষুদ্রান্তে। শোষণ অঙ্গ তুমি দেখো মেইনলি ভিলাইকেই বলা হয় শোষণ অঙ্গ। আর আমাদের দেহের মধ্যে 50 লাখ ভিলাই থাকে। এইটা কনফিউশন হইতে পারে আজমল স্যারের বইয়ের সাথে, লেটেস্ট বই ইনফরমেশনটা দেয়া। লেকটিয়েল কাকে বলে আমরা কাইলোমাইক্রন দেখবো একটু পরে। যে একটা লসিকা নালী, এমনি লসিকা দেখতে থাকে ধূসর কালারের, অ্যাশ কালারের লসিকা। এবং এই লসিকার মধ্যে যদি চর্বি প্রবেশ করে কিংবা লিপিড জাতীয় খাবার প্রবেশ করে, দেন লিপিডটা একটু সাদা, ঠিক আছে। সে যখন একটা ধূসর কোনো কিছুর মধ্যে প্রবেশ করে, তখন ওই রুমটা কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সাদা হয়ে যায়। তখন চর্বির সংস্পর্শে ধূসর লসিকা সাদা হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি লেকটিয়েল। তাহলে সাদা বর্ণের ওই লসিকার নামই হচ্ছে লেকটিয়েল। মানে লসিকাতে যখন চর্বি প্রবেশ করবে, লসিকা চর্বিকে পায়া তখন কি হয়ে যাবে, আরো সাদা হয়ে যাবে, সেটাকে আমরা বলছি লেকটিয়েল। এখন খাদ্যবস্তুর শোষণ, তোমাদের তো বললাম শোষণ মানে কি, পৌষ্টিক নালী থেকে খাবারকে রক্তনালীতে পাঠানো। কখনো কখনো খাবার এমনি এমনি চলে যাইতে পারে, অথবা কখনো জোর করে তাকে নেওয়া লাগে। এমনি এমনি যদি যায় তাহলে সেটা বেপন কিংবা আমরা বলি নিষ্ক্রিয় শোষণ। আর যদি জোর করে কিংবা এটিপি খরচ করে নেওয়া লাগে, তাহলে সেটাকে আমরা বলি সক্রিয় শোষণ। তাহলে এমনি এমনি চলে গেছে নিষ্ক্রিয়, আর জোর করে এটিপি খরচ করে নিয়ে যাওয়া লাগে সেটা হচ্ছে সক্রিয়করণ। এখন দেখো, শর্করা, শর্করার গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এই জিগুলা তোমার সক্রিয় শোষণে হয়। মানে জিযুক্ত দুইটা হয় সক্রিয় শোষণে, আর আদার্স যেগুলো শর্করা আছে, গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে বেপন প্রক্রিয়ায়। তাহলে যেটা বেপন সেটা কি সক্রিয় না নিষ্ক্রিয়? আমাকে একটু বলো তো আন্ডা বাচ্চারা, আমাকে একটু চ্যাট বক্সে বলো, বেপন কি সক্রিয় না নিষ্ক্রিয়? ধাক্কা দিয়া বেপন ঘটানো লাগে না, বেপন এমনি এমনি ঘটে। ওকে, প্রথম অ্যান্সার দিছে জনি, তারপরে রিসান, আবিদ, অনিন্দিতা, একরা, নিশা, শাহিদ, সবাই বলছে যে বেপন হচ্ছে একটা নিষ্ক্রিয় বা আমরা বলি ইনঅ্যাক্টিভ প্রক্রিয়া, ঠিক আছে। এখানে কোনো এটিপির খরচ হয় না, কিন্তু গ্লুকোজ এবং গ্যালাক্টোজ গেলে এটা সক্রিয়করণ হয়। আর সক্রিয়করণে কাইনেজ এনজাইম লাগে। কেন? তোমরা জানো সক্রিয়করণে এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট তৈরি হতে হয়, আর এইখানে যে এনজাইম কাজ করে তার নাম হবে কাইনেজ। আর এই ফসফেটটাই হচ্ছে এনার্জি। এই এনার্জির জোরে এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজকে টান দিয়ে তারা রক্তের মধ্যে নিয়ে যায়। অ্যামিনো অ্যাসিডের মধ্যে তুমি দেখো, একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড, সরি এল, আর একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড। আর বেপনকে আমরা ইংলিশে বলি ডিফিউশন, ঠিক আছে, ডিফিউশন। তাহলে ডি গ্লুকোজ হচ্ছে ডিফিউশন বা বেপন প্রক্রিয়ার মাধ্যমে, সরি ডি অ্যামাইনো অ্যাসিড। একটা এল আর একটা হচ্ছে ডি। ডিটা কিভাবে হয়? ডিফিউশন। মানে ডি এর ডিফিউশন হয়। ডিফিউশন মানে কি, এটাও একটা ইনঅ্যাক্টিভ প্রসিডিউর, আর এইটা তাইলে কি অ্যাক্টিভ প্রসিডিউর। ক্লিয়ার? অ্যাক্টিভ প্রসিডিউরে তোমরা জানো এটিপি লাগে। লিপিডটা কিভাবে শোষণ হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লিপিড শোষণের প্রক্রিয়াটা তোমাদের আমি এই ছবিতে একটু দেখাই। মনে করো যে এইটা হচ্ছে একটা আমাদের ক্ষুদ্রান্তের নালী, ঠিক আছে। তো আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে আমাকে বলো, আমি যে জিনিসটা আঁকতেছি এই জিনিসটার নাম কি? আমাকে একটু চ্যাট বক্সে বলো, যে জিনিসটা আঁকলাম এটার নাম কি? আমাকে বলো এই জিনিসটার নাম কি? ফাহিম বলছে ভিলাই, রাইট, এটা ভিলাই। তাহলে এই যে এই জায়গার মধ্যে, ক্ষুদ্রান্তের এই জায়গার মধ্যে এগুলো আছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এইখানে আছে পরিপাক হওয়ার পরে। কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ভিলাইয়ের ভিতরে প্রবেশ করে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন ভিলাইয়ের ভিতরে প্রবেশ করে, এই যে ভিলাইয়ের ভিতরে প্রবেশ করলো, তখন আবার তারা কনভার্ট হয়ে লিপিড হয়ে যায়। দেখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন ভিলের ভিতরে প্রবেশ করছে তখন তারা লিপিড হয়ে গেছে আবার। এখন এই লিপিড যেখানে আছে, এখানে আগে থেকেই ছিল প্রোটিন। তাহলে লিপিড কার সংস্পর্শ পাবে? প্রোটিনের সংস্পর্শ পাবে, তখন সেটা হয়ে যায় কাইলোমাইক্রন। তাহলে লিপিড এবং প্রোটিন যখন একসাথে যুক্ত হয়ে গেল, তখন তার নাম হয়ে যাবে কাইলোমাইক্রন। এরপরে তুমি দেখবা, কাইলোমাইক্রন হওয়ার পরে আমাদের লসিকার ভিতরে, ধরো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালী পাওয়া যায় মানে ভিলের ভিতরে। এখন এই যে কাইলোমাইক্রন হিসেবে তারা হাঁটতে 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 লসিকা নালীর মুখের মধ্যে আসবে।
এখন কিন্তু লিপিড একা না, সে কিন্তু প্রোটিনের সাথে কাইলোমাইক্রন হিসেবে আছে। তারা হাঁটতে 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 লসিকানালির মুখের মধ্যে আসবে। তাহলে হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা মানে লসিকানালির মুখে আসা, এইটাকে আমরা বলি এক্সোসাইটোসিস। এইটার নামই হবে এক্সোসাইটোসিস। এরপরে এই যে এখানে আসার পরে কাইলোমাইক্রন আছে, কিন্তু মানে লিপিড এবং প্রোটিন একসাথে আছে। এখন এইখানে আসার পরে কি হয় জানো, এই কাইলোমাইক্রনের প্রোটিনটা লিপিডকে ধাক্কা দিয়া এই লসিকানালির ভিতরে ফেলায় দেয়। তার মানে আলটিমেটলি লিপিড কই চলে আসলো, লসিকানালির ভিতরে। লসিকানালির ভিতরে যখন লিপিড আসে, তোমাদের বলছিলাম লসিকা তখন দুধের মতো সাদা হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় কি, তখন তার নাম হয়ে যায়, তার নাম লেকটিয়েল হয়ে যায়, তার নাম লেকটিয়েল হয়ে যায়। এরপর এই লসিকানালি থেকে সে কি পোর্টাল শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে প্রথম কথা হচ্ছে, মনে করি ধরো আমরা এই এই রুম থেকে ধরো আমি এই করিডোর দিয়ে আমি এই রুমে যাব, মানে আমি এইখান থেকে এই যে এইখানে আসবো, এইখান থেকে আমি লসিকানালির ভিতরে যাব। মেইন কথা কি, এইখান থেকে এই লসিকানালির ভিতরে কিভাবে আসছে, এই রাস্তা হয়ে। ধরো আমি লিপিড, আমি আমার রুম থেকে বের হইলাম, আমি এইখান থেকে এইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার বন্ধু দাঁড়ায় আছে এখানে প্রোটিন, ঠিক আছে। আমি এবং আমার বন্ধু প্রোটিন মিলে আমরা কাইলোমাইক্রন যৌগ তৈরি করলাম, মানে দুইজন গলাগলি করলাম। গোলাগুলি করার পরে আমরা দুই বন্ধু গোলাগুলি করে হাঁটতে থাকলাম, এক্সোসাইটোসিস। হাঁটার পরে এই রুমের দরজার সামনে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে লাথি দিয়া এই রুমের মধ্যে ফেলাই দিবে, মানে আমি লিপিড অন্য রুমে চলে গেলাম লসিকানালির ভিতরে, আর আমার বন্ধু আমাকে এইখানে ফেলাই দিয়ে আবার সেইখানে আসবে আরেকটা লিপিডকে নিয়ে যাওয়ার জন্য। লিপোপ্রোটিন সবচেয়ে ক্ষুদ্র যেটা, ওটাকে আমরা কাইলোমাইক্রন বলি ভাইয়া। তাহলে তোমরা লিপিড শোষণটা হোপফুলি বুঝতে পারছো কিনা, এই যে বন্ধুর বিশ্বাসঘাতকতা তোমরা বুঝতে পারছো কিনা। লিপিড এবং প্রোটিন মিলে যৌগ গঠন করে, কিন্তু লসিকানালির মুখের মধ্যে যায় এসে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। ওকে, তোমরা বুঝতে পারছো এটা, তাইলে লিপিড শোষণ আমরা বুঝতে পারলাম। এই যে এক্সোসাইটোসিস কি জিনিস এগুলো পারবা তোমরা এখন। কাইলোমাইক্রন কি জিনিস মনে রাখবা, লিপিড এবং প্রোটিন মিলে 3 রকমের যৌগ হইতে পারে, এলডিএল, এইচডিএল এবং সবচেয়ে ক্ষুদ্রটাকে আমরা বলি কাইলোমাইক্রন। লিপিড এবং প্রোটিনের সবচেয়ে ক্ষুদ্র যৌগের নাম হচ্ছে কাইলোমাইক্রন। বৃহদান্ত তো তোমরা পড়ছো, এটা হচ্ছে সাইজে মোটা কিন্তু আবার খাটো, মোটা এবং খাটো। এখানে 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। মিথজীবী কাকে বলে, তুমি দিবে কিছু আমি দিব কিছু, এটাকে হচ্ছে মিথজীবিতা। দুজনই একসাথে থাকে, পরস্পর উপকৃত হয়, কেউ কাউকে কখনো বাঁশ দেওয়ার চিন্তা করে না। ক্লিয়ার? আর এখানে বিভিন্ন পদার্থের অপরাচ্য অংশের গাজন কিংবা পচন ঘটে এখানে। বৃহদান্তের সবচেয়ে বেশি পানি শোষণ হয়, 70 থেকে 80% পানি শোষণ হয়। বৃহদান্তের মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে পানি শোষণ হয়, এবং বৃহদান্তের মেইন আরেকটা জিনিস হচ্ছে এখানে মল তৈরি হয়। কই এখানে, হ্যাঁ এখানে মল তৈরি হয়। তাহলে বৃহদান্তে মল তৈরি হয় এবং পানি শোষণ হয়। এছাড়া বৃহদান্তের মধ্যে গবলেট কোষ পাওয়া যায়। তো গবলেট কোষ আরো কিছু জায়গায় পাওয়া যায়, যেমন ক্ষুদ্রান্তের মধ্যেও গবলেট কোষ পাওয়া যায়, আবার ফুসফুসের মধ্যেও গবলেট কোষ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় বৃহদান্তে। এছাড়া কিছু মিউকাস, পিচ্ছিল, যদি পিচ্ছিল পদার্থ ক্ষরণ না করতো তাইলে একদম ওয়াশরুমে গেলে খবর হয়ে যাইতো। তাহলে খাদ্যের অসার অংশ সঞ্চয় করে আর মল উৎপাদন করে। দেখো 350 গ্রাম তরল মল, এরপরে মল থেকে পানি বের হয়ে যায়, 135 গ্রাম আর্দ্র মল কি করে। মল যদি আরো আর্দ্র হয় তাহলে একটা অসুখ হয়, বলো তো অসুখটার নাম কি? গাজন হচ্ছে কোনো জিনিসের পচন, বলো তো। মল শক্ত হয়ে গেলে ওই রোগটাকে আমরা কি বলি? অনেকে কিন্তু সাফারার আছে। নো, এটাকে আমরা বলি কনস্টিপেশন। কনস্টিপেশন, ঠিক আছে? বেশি বেশি পানি খাইতে হবে, আঁশযুক্ত খাবার খাইতে হবে এই জন্য, ঠিক আছে? এটাকে আমরা কনস্টিপেশন বলি। পরিপাকের স্নায়বিক এবং হরমোনাল ভূমিকা। স্নায়বিক ক্রিয়ার মধ্যে প্রথমে অনপেক্ষ এবং সাপেক্ষ সারা কাকে বলে? ধরো আমি আমি সাধারণত, আদনানই বললো যে ফ্রাইড রাইস, ওগুলো আমার খুব ভালো লাগে না, বুঝছো? আমার বাঙালি খাবার, তুমি দেখো একটা সাদা লম্বা চিকন সাদা ভাতের সাথে তুমি যদি চিন্তা করো যে ট্যাংরা মাছ অথবা শিং মাছের ছোট 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 আলু দিয়ে ঝোল বানাবা, এটাই সবচেয়ে অমৃত খাবার। আমি এই খাবারটা মুখে দিলাম, মুখে দেওয়ার পরে ওটাকে পরিপাক করার জন্য আমার স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হবে। একটা খাবার মুখে দেওয়ার পরে ওই খাবারটাকে পরিপাক করার জন্য যে লালা নিঃসরণ হবে, এটাতে কোনো শর্ত লাগে না, এটা হচ্ছে অনপেক্ষ সারা। এটা আনকন্ডিশনেড, এখানে কোনো কন্ডিশন লাগে না। যে কোনো প্রাণীর মুখে কোনো কিছু দিলে তার লালা ঝরবে, এটা হচ্ছে অনপেক্ষ সারা। এখন আমি ধরো তোমরা কেউ একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, অনেকের ফুচকার পাগল আছে এখানে, ঠিক আছে, অথবা চটপটি, মানে ফুচকা চটপটি এগুলা তেঁতুল দেখার পরে তুমি দূর থেকে দেখছো তোমার লালা চলে আসছে, অথবা রুমে বসে চিন্তা করতেছো করোনার জন্য বাইরে যেতে পারতেছি না, তুমি ফুচকার কথা চিন্তা করতে করে তোমার লালা ঝরে গেল। তুমি মনে মনে চিন্তা করছো আমি ফুচকা খাচ্ছি, কি খাচ্ছি, স্টেক খাচ্ছি, হ্যান খাচ্ছি, বুঝছো? এটা চিন্তা করেই যখন তোমার লালা ঝরবে, সেটাকে আমরা বলি সাপেক্ষ সারা। মানে এখানে সাপেক্ষ সারাটা কি, একটা
কৃত্রিম জিনিস, যেটা তুমি চিন্তা করে অথবা তুমি কখনো দেখে গন্ধ শুকে তোমার লালা ঝরবে এটা। ওকে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় 3টা ধাপে। এই 3টা ধাপের মধ্যে দেখো সেফালিক বা লালাক্ষরণ যেটাকে আমরা বলি, গ্যাস্ট্রিক ধাপ এবং আন্ত্রিক ধাপ। তুমি দেখো আমাদের ক্ষুধা লাগা, পেট ভরা ভরছে কিনা, যে পেট ভরার পরে আমরা আর খাই না কেন? কারণ এই ভেগাস স্নায়ু আমাদের ব্রেনকে সাপ্লাই দেয় যে বেটা ওর তো পাকস্থলী একদম ভরে গেছে, আর ওরে খাইতে নিষেধ কর। তাহলে এই যে কম খাবো বেশি খাবো, খিদা লাগা পেট ভরা, এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করে আমাদের ভেগাস স্নায়ু, মনে রাখবা। এটা আমাদের ভেগাস স্নায়ু নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আর স্নায়বিক পর্যায়ে কত শুধু 1 ঘন্টা স্থায়ী হয়। গ্যাস্ট্রিক ধাপ এটা কোথায় সংঘটিত হয়? গ্যাস্ট্রিক শব্দের অর্থই কিন্তু হচ্ছে পাকস্থলী। আমরা কিন্তু আনকনসিয়াসলি অনেক সময় বলে ফেলি যে অমুকের গ্যাস্ট্রিক হইছে। তো গ্যাস্ট্রিক শব্দের অর্থই হচ্ছে পাকস্থলী। 40 বছরের এক বেটা আইসা বলছে আমার গ্যাস্ট্রিক হইছে, এটা কি মানা যায় বলো? নেভার। কারণ তার ভ্রূণী অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় পাকস্থলী ডেভেলপ হয়েছে। সো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হইতে পারে, গ্যাস্ট্রিক আলসার হইতে পারে, গ্যাস্ট্রিক গ্যাস ফর্মেশন হইতে পারে। ওকে, গ্যাস্ট্রিক ধাপ, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, সবকিছু পাকস্থলী সম্পর্কিত। এটা পাকস্থলীতে হয় এবং এটা 4 ঘন্টা যাবত স্থায়ী হয়। এটা খুব ইম্পর্টেন্ট আসে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কত ঘন্টা যাবত স্থায়ী হয়। আন্ত্রিক ধাপ, এই আন্ত্রিক ধাপের 2টা হরমোন হয়, একটা হচ্ছে সিক্রেটিন এবং একটা হচ্ছে কোলেসিস্টিন। তোমরা দেখবা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় পাকস্থলী থেকে, আর এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে বন্ধ করে হচ্ছে সিক্রেটিন। তাহলে সিক্রেটিনের কাজটা বোঝা গেছে? সিক্রেটিনের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে বন্ধ করা। আচ্ছা, পরবর্তীতে আসে, আমি দেখাচ্ছি এটা। আর কোলেসিস্টোকাইনিন, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়া যায়। তার কাজ কি জানো? কোলেসিস্টোকাইনিন হচ্ছে সে ধরো পিত্তথলিকে চাপ দেয়, তখন পিত্তথলি দিয়ে খাবার ডিউডেনামের মধ্যে আসে। সে পাকস্থলীর মধ্যে দেখো পিত্তথলিকে যখন চাপ দেয় তখন পিত্তথলি থেকে পিত্ত চলে আসে ডিউডেনামে, আর পাকস্থলীকে যখন চাপ দেয় তখন পাকস্থলী থেকে খাবার চলে আসে ডিউডেনামে। তাহলে সিসিকের কাজ মেইনলি কিন্তু চাপ দেয়া, পিত্তথলিকে চাপ দেয় আর পাকস্থলীকে চাপ দিলে তখন তাদের ভিতরে যা মাল মশলা আছে সব বের হয়ে ডিউডেনামে চলে আসে। 4 ঘন্টা যাবত স্থায়ী হয়। পরিপাকের গুরুত্বপূর্ণ, তুমি গ্যাস্ট্রিন দেখো, গ্যাস্ট্রো আছে মানেই সেটা পাকস্থলী, গ্যাস্ট্রো মানেই পাকস্থলী। পাকস্থলীর মধ্যে একটা জি কোষ আছে, জি সেল, এইখান থেকেই এই গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয়। তাইলে জি সেল থেকেই হবে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন জি সেল থেকে হয় এবং তার কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করায়। আর এই গ্যাস্ট্রিক জুসের মধ্যেও কিন্তু এইচসিএল থাকে, এইচসিএল কিন্তু গ্যাস্ট্রিক জুসের একটা অংশ। তাহলে গ্যাস্ট্রিক জুস তথা এইচসিএল ক্ষরণ করায় কে? গ্যাস্ট্রিন। এটাকে বন্ধ করে কে? সিক্রেটিন। তুমি দেখো পাকস্থলীর ক্ষরণে বাধা দেয়, তাইলে সিক্রেটিন করে কি? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। আবার সিক্রেটিনের আরেকটা কাজ হচ্ছে সে অগ্নাশয়িক রস নিঃসরণ করায়। সে একটা বাধা দিছে, বাধা দিয়ে আরেকটা নিঃসরণ করানো শুরু করছে, অগ্নাশয়িক রস নিঃসরণ করায় সিক্রেটিন। আবার প্যানক্রিয়েটিক পলিপেপটাইড দেখো সে কি করছে? অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়। কে কার পিছনে লাগানো? তুমি দেখো, এ এর পিছনে লাগছে আর এ লাগছে এর পিছনে। বুঝতে পারছো কিনা? হোপফুলি এটা দেখো তো, এটা বোঝা গেছে। কোলেসিস্টোকাইনিন অথবা সিসিকে অথবা প্যানক্রিওজাইমিন, এটার কাজ কি? সে পিত্তরস নিঃসরণ নিয়ন্ত্রণ করে। কেমনে? মানে দেখছো, পিত্তথলিকে চাপ দেয়, অগ্নাশয় রস ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, প্লাস হচ্ছে সে পাকস্থলীকেও চাপ দেয়। মেইনলি খালি মনে রাখবা চাপ দেয় কে? কোলেসিস্টোকাইনিন। বুঝতে পারছো কিনা এটুকুতে বলো তো? 8 পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা? আন্ডা বাচ্চারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? স্থূলতা। এখন একজন মানুষকে তুমি হুট করে দেখছো যে মানুষের ওজন 80 কেজি, 80 কেজি শুনেই তুমি তারে কি বললা? ও মা, তোমার ওজন 80 কেজি, কিন্তু বেচারা দেখবা লম্বায় 6 ফিট লম্বা, 6.5 ফিট লম্বা। তাইলে শুধুমাত্র ওজন বেশি হইলেই তাকে কি বলা যাবে না? মোটা বলা যাবে না, কারণ তার ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য আছে কিনা ওটা দেখেই আমরা নির্ধারণ করি সে আসলে মোটা না চিকন, আন্ডারওয়েট না ওভারওয়েট, আমরা ওটা দেখেই তাকে চিন্তা করি। ওকে, এখন তুমি দেখো স্থূলতার ক্ষেত্রে, একজন মানুষের দেহের ওজনের যদি 20% ফ্যাট হয় বা তার বেশি হয়, ধর একজন মানুষের ওজন যদি হয় 60 কেজি, তো তার মধ্যে ধরো একজন মানুষের ওজন 100 কেজি, 100 কেজি মানুষের ওজনের মাঝে যদি 20 কেজি ফ্যাট থাকে, তখন তারে আমরা বলতে পারবো সে মোটা, অথবা তার বেশি থাকলে। আর এই যে স্থূলতা, মোটা চিকন,
মোটা হইলে চিকিৎসা কি, প্রতিরোধ কি, এইগুলা নিয়ে জীব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তারে বলে হচ্ছে বেরিয়েট্রিক্স। তারে বলি আমরা বেরিয়েট্রিক্স। মানে বিএমআই সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তার নাম বেরিয়েট্রিক্স, মনে রাখবা। বিএমআই আমরা এই যে সে সে কি মোটা, সে কি না চিকন, ওভারওয়েট, আন্ডারওয়েট, এটা আমরা চিন্তা করি বিএমআই দিয়ে হিসাব করি। তাহলে এটার মানদণ্ডটা হচ্ছে বিএমআই দিয়ে। কারণ বিএমআই একজন মানুষ কেন মোটা হয়, কিছু আছে জেনেটিক্যালি কারণ, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মেয়েদের জরায়ুর মধ্যে কিছু থলি, পানির থলির মতো সিস্ট তৈরি হয়, এটাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি। কুশিং সিনড্রোমের কারণে হইতে পারে, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্রন্থি যদি ছোট হয়ে যায় তাইলে হইতে পারে। কিছু কিছু ঔষধ, যেমন সবচেয়ে বেশি এই যে কর্টিকোস্টেরয়েড, যেটা হোমিওপ্যাথিতে সবসময় ইউজ করে, তোমরা খুব মানে খুব যত্ন করে খাও এটা। হোমিওপ্যাথিতে 2 রকম কি আছে দেখবা, বড়ি আছে, তার মধ্যে এক রকম পানি ফেলায় দেয়, 2 ফোঁটা পানি দেয়, এটাই ওষুধ। সব ওষুধ একই রকম প্রায়। অ্যান্টিডিপ্রেসেন্ট, যারা হতাশায় ভুগে তারা অ্যান্টিডিপ্রেসেন্ট খায়, এগুলা খাইলে বড় হইতে পারে। জন্ম নিবন্ধন বড়ি বা পিল খাইলে, ইনসুলিন নিলে বড় হইতে পারে। সিস্ট মানে হচ্ছে পানিপূর্ণ থলি, সিস্ট মানে হচ্ছে সাজ্জাদ পানিপূর্ণ থলি। ওকে, এখন এই যে বিএমআইটা হিসাব করি আমরা কিভাবে, একজন মানুষের বিএমআই বলতে আমরা বুঝি, বিএমআই সমান হচ্ছে তার, আমরা তার ওজন নিব কিলোগ্রামে, কেজিতে নিব, আর উচ্চতাকে আমরা নিব মিটার স্কয়ারে। ঠিক আছে, এখন তোমরা একটা একটা ম্যাথ করে আমাকে এই ক্লাসের শেষে জানাবা যে 70 কেজি মানুষের ওজন যদি 5 ফিট 6 ইঞ্চি হয় তাইলে তার বিএমআই কত। তাহলে এই 5 ফুট 12 ফুট 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 5 ফুট 6 ইঞ্চি সমান কত ইঞ্চি? 60 66 ইঞ্চি। তাহলে 66 ইঞ্চি তার হচ্ছে উচ্চতা, ইঞ্চিকে মিটার এনে স্কয়ার করবা, তারপরে কি করবা এটা। ওকে, এখন দেখো একজন মানুষের বিএমআই এর ক্ষেত্রে নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9। একজন মানুষের বিএমআই যদি কাটাকাটি করে যদি এর মধ্যে থাকে, তাইলে সে যত মোটাই হোক না কেন বা যত চিকন হোক না কেন, তাইলে আমরা বুঝতে পারবো এর মধ্যে যদি বিএমআই থাকে তাইলে তারে আমরা কি বলতে পারবো না, তারে আমরা ওভারওয়েট বলতে পারবো না, অথবা তাকে আমরা পুষ্টিহীনতায় ভুগছে এটা বলতে পারবো না। যদি এমনটা হয় যে 18.5-এর নিচে চলে গেছে তার বিএমআই, তখন তারে আমরা কি বলি, আন্ডারওয়েট। ওই যে একজন বলছে যে আমার উচ্চতা বেশি কিন্তু ওজন নাই, তাহলে তারে আমরা আন্ডারওয়েট বলি। 24.9-এর উপরে চলে গেছে তারে আমরা বলি ওভারওয়েট। মানে এখনো কিন্তু রিস্কি জোনে যায় নাই, সে ওভারওয়েট আছে। আর এই ওভারওয়েট শুরু হয় কত থেকে, 25 থেকে কত পর্যন্ত, 29.9 পর্যন্ত ওভারওয়েট থাকে দেখো। কিন্তু যদি 29.9 ক্রস করে 30-এ চলে যায় তাইলে তারে তখন আমরা বলবো মোটকা বা মোটা। বুঝতে পারছো? তাইলে ওভারওয়েট যদি ক্রস করে ফেলে তখন থেকে স্থূলতা শুরু হয়। তাহলে স্থূলতা শুরু হয় কিন্তু 30 দিয়া। তাহলে এই মানগুলা, এই মানটা অবশ্যই মনে রাখবা এইটা, এবং স্থূলতা শুরু হয় কয়টুকু, বাকিটুকু একটু দেখবা। ওকে, তোমাদের জন্য এই চ্যাপ্টারের লাস্ট পোল হচ্ছে এটা। তোমরা দেখি আন্ডা বাচ্চারা দেখে শুনে একদম অ্যান্সার করবা। একদম ইচ্ছা হলে একটা টিপ দিয়ে দিলাম, ক্লিক করে ফেললাম, এরকম হবে না। ওই মোটু, মোটা, মোটকা সেম জিনিসই। মাইনের বিএমআই অনেক কম। এই 2.491 এটা কারো হয়? উদয়ের কষ্ট, তার বিএমআই ঠিক থাকার পরেও মানুষ তার চিকন বলে, চিকনই তো ভালো। ওকে, এটা ভুল করার কারো কথা ছিল না, তাও তোমরা দুই একজন ভুল করছো। যাই হোক, এটা হচ্ছে কার্বোহাইড্রেট তো হবে। মুখগহ্বরের কোন খাদ্যটির পরিপাক হয়? শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক হয়, তোমরা এটা জানো। অনেকেই ভুল করছো, এটা প্রত্যাশিত ছিল না, একমাত্র কার্বোহাইড্রেট। তোমরা জানো যে তোমাদের আদনান ভাইয়ের মুখ মিষ্টি, আর মিষ্টি মানেই হচ্ছে সুগার, সুগার মানে শর্করা, শর্করা মানে কার্বোহাইড্রেট। তাহলে মুখের মধ্যে পরিপাক হয় শর্করা বা কার্বোহাইড্রেট। মায়ের কথা আর বইলো না ভাই, জাহিদ বলছে, আমরা সব কি জানি বলছে, সাগর। তুমি যখন বাইরে থাকবা, প্রত্যেকবার যখন বাসায় যাবা, তখন তোমার আম্মা বলবে যে তুই তো আগের বারের চাইতে আরো চিকন হয়ে আসছিস।
তা আমি চিন্তা করছি যে যতবার আমি বাসায় গেছি যদি প্রতিবার আধা কেজি করে চিকন হইতাম, তাহলে এই পর্যন্ত আমি আর আমার অস্তিত্বই থাকতো না। বাসায় বলবে ঠিকই, দেখবা একজন মা বাচ্চারে বলে বাসায় ঠিকই বলবে যে "এই, একটু কমায় খা, শরীর ঠিক রাখ", কিন্তু পাশের বাসার আন্টির সাথে যখন কথা বলবে তখন বলবে আচ্ছা ভাবি শুনছেন, আমার ছেলেটা আমার মেয়েটা না একদম খায় না কিছু। মারা এরকম, তাই না? তোমাদের আব্বু আম্মু এরকম বলে না পাশের বাসার ভাবি বা আন্টির সাথে কথা বলার সময়, যে ভাবি শুনছো আমার অমুক তো একদম খাওয়া দাওয়া করে না? ওকে, তোমরা এই রিটেন কোশ্চেন গুলার প্যাটার্ন গুলা তুমি দেখো। পিত্তরসের উৎপত্তি কাজ, কোথা থেকে পিত্তরস তৈরি হয়, মনে রাখবা। অনেকে আমরা পেস্টটা লাগাই যে পিত্ত থলিতেই বোধহয় পিত্ত তৈরি হয়, তা না। থলি কখনো তৈরি করতে পারে না, যেমন মূত্রথলি মূত্র তৈরি করে না, জমা রাখে। পিত্তথলিও পিত্ত তৈরি করে না, জাস্ট জমা রাখে। বাকিটুকু একটু দেখে নিও তোমরা। এখন আমরা হাইড্রার মধ্যে আসি। তো তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে হাইড্রা কি আসলেই ডাইনোসরের মতো কোনো কাল্পনিক জিনিস কিনা। ঠিক আছে, তো আসলে না, হাইড্রার বাস্তব অস্তিত্ব আছে। বিভিন্ন পচা মানে নর্দমাযুক্ত পুকুরে হাইড্রা পাওয়া যায়। এটা সাধারণত মিঠা পানিতে থাকে, সমুদ্রের এটা পাওয়া যায় না। বাংলা দেখো, পৃথিবীতে 40টা প্রজাতির হাইড্রা আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হাইড্রার শ্রেণী বিন্যাসটা দেখবা তোমরা। হাইড্রা যেহেতু একটা প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণীর কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। আর এটা নিডারিয়া পর্বের প্রাণী, হাইড্রোজুয়া। আর প্রাণীদের ফ্যামিলির নামের শেষে DAE থাকে, এটা সব জায়গায় দেখবা। প্রাণীদের ফ্যামিলির নামের শেষে DAE থাকে। আর বৈজ্ঞানিক নামের প্রথম অংশ হচ্ছে আমরা জেনাসে লিখি আর পুরোটা লিখি স্পিসিসে। তাহলে তুমি দেখো এই যে এই দুইটা নাম মনে রাখলে তোমরা পারবা বাকিটা। ও নিন্দিতার উদাহরণ যে কই থেকে গেছে? ও, ব্যাংক টাকা তৈরি করে না। গুড। একটা হাইড্রার ক্ষেত্রে তুমি দেখো, এটা মুক্তজীবী মানে মিঠা পানি। মুক্তজীবী মানে কি? সে অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে একা একাই চলতে পারে। এটা মাংসাশী। দ্যাটস মিন মাংসাশী মানে কি? সে প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, কারণ তার ভিতরে প্রোটিন পরিপাককারী এনজাইম বেশি থাকে, মাংসাশী। এবং কর্ষিকার সাহায্যে চলাচল করে, আমরা কর্ষিকাটা দেখব। বেপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। আমাদের যেমন শ্বসন বেপন বা শ্বসনের জন্য বিভিন্ন ধরনের ছিদ্র ঠিদ্র আছে, হাইড্রার ক্ষেত্রে ওরকম নাই। বেপন প্রক্রিয়ায় তার যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্য পদার্থ তৈরি হয়, ওগুলা বেপন প্রক্রিয়ায় হাইড্রার বডি থেকে বের হয়ে যায়। আর পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। দ্যাটস মিন হাইডাকে যদি তুমি কেটে কুচি 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 করো, প্রত্যেকটা কুচি থেকে কি হবে? এক একটা নতুন হাইডার তৈরি হবে। এবং হাইডার এই ক্ষমতার কথা উল্লেখ করেন ফ্রেমলে। এটাকে আমরা পুনরুৎপত্তি বলতে পারি। হাইডার গঠনের ক্ষেত্রে তুমি দেখো, আমরা যদি এইটাকে হাইডার একটা বডি, এই যে এই পুরোটাকে আমরা বডি চিন্তা করি, এটা হচ্ছে তার দেহকাণ্ড। দেহকাণ্ডের এখানে একটা মুখের মতো থাকে। মানে তুমি ধরো এটা যদি একটা হাইডার দেহকাণ্ড ধরি আমরা, তাহলে এই যে এটা ছিদ্রের মতো এখানে পাওয়া যায়, ঠিক আছে? এই ছিদ্রটাকে বলা হয় হাইপোস্টোম। এই ছিদ্রটাকে আমরা বলি হাইপোস্টোম। দেহকাণ্ড থেকে তুমি দেখো এই যে এগুলোর নাম হচ্ছে কর্ষিকা, এগুলোর নাম কর্ষিকা। এরপরে মুকুল তৈরি হয়েছে, মানে মুকুল একটা আলাদা হয়ে নতুন একটা হাইড্রা হয়ে যায়। এরপরে তার জননাঙ্গ পাওয়া যায়, যেমন শুক্রাশয় এবং ডিম্বাশয়। মনে রাখবা, এখানে একটা হাইড্রা আঁকতে যাইয়া শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটা আমরাই দেখাইছি, কিন্তু একই হাইড্রার মধ্যে একই সাথে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে না। হাইড্রা কিন্তু আলাদা, পুরুষ আলাদা, স্ত্রী আলাদা। পুরুষ থাকলে তার ডিম্বাশয় থাকবে না, আর ডিম্বাশয় থাকলে শুক্রাশয় থাকবে না। ওকে, তারপরে তুমি দেখো পাদচাকতি। তার হচ্ছে এই যে যেখান দিয়ে কোনো কিছু ধরে রাখে। হাইড্রার ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের পড়া দরকার, তুমি দেখো এই যে ধরি আমরা এইটা একটা হাইড্রা, এই যে ধরো একটা হাইড্রার দেহ আঁকতেছি, বড় করে আঁকলাম, কিন্তু কনফিউজ হবে না যে কি আঁকতেছি ভাইয়া। তাইলে এইটা। আর তুমি দেখো আমি আরেকটা লেয়ার দেই, আরেকটা লেয়ার দিলাম। ধরো এইটা আমি আরেকটা লেয়ার দিলাম, লাল কালিতে আরেকটা লেয়ার। তো হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বের প্রাণী, হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের সকল প্রাণী দ্বিস্তরী হয়। আমরা যেমন ত্রিস্তরী, ওরকম না, ওরা দ্বিস্তরী। ওদের বাইরের স্তরকে আমরা বলি এপিডার্মিস, আর ভিতরেরটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস। ওদের ভিতরের স্তরের নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। তাহলে তুমি দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা জেলির মতো অকোষীয় স্তর পাওয়া যায়। তুমি দেখো এই যে এই জায়গাটুকু, এখানে জেলির মতো অকোষীয় স্তর, মানে কোনো কোষ নাই। এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি আমরা মেসোগ্লিয়া।
তাহলে তুমি দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে কোনো তো মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে কি থাকে? জেলির মতো মেসোগ্লিয়া থাকে। তাহলে মেসোগ্লিয়া থাকে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। এন্ডোডার্মিস না ভাই, আমাদের ক্ষেত্রে যেমন এন্ডোডার্মিস, ওদের ক্ষেত্রে গ্যাস্ট্রোডার্মিস, নিডারিয়ার ক্ষেত্রে। এখন তুমি দেখো তাইলে এইটার নাম, এগুলো এটার নামও কি? এগুলোর নাম মেসোগ্লিয়া। এই যেগুলো হচ্ছে মেসোগ্লিয়া, এই যেগুলো মেসোগ্লিয়া। আর এইদিকে এটার কথা তুমি চিন্তা করো, এটা হচ্ছে তার হাইপোস্টুম, ওই যে মুখছিদ্র, এটা হাইপোস্টুম চিন্তা করো। এখন দুই পাশের গেস্ট্রোডার্মিসের মাঝখানে তার একটা ফাঁকা জায়গা আছে, তুমি দেখো এইখানেও কোনো কোষ নাই। দুই পাশের গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এইখানে কোনো কোষ নাই। এই গ্যাস্ট্রোডার্মিস আর এই গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে এই বড় ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টেরন। এইটার নামই হচ্ছে সিলেন্টেরন। এইটা একটা ফাঁকা জায়গা, যেহেতু এইটা হাইডার খাদ্য গহ্বর হিসেবে কাজ করে, আমাদের যেমন স্টমাক, তার ক্ষেত্রে সিলেন্টেরন। তাহলে তুমি মেসোগ্লিয়া এবং সিলেন্টেরন কিন্তু আলাদা দুইটা জিনিস। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে পাওয়া যায় মেসোগ্লিয়া, আর দুই পাশের গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে এই যে এইটাকেই, এটার নাম হচ্ছে সিলেন্টেরন, যেটা খাদ্য গহ্বর হিসেবে কাজ করে। এখানে কোনো কোষ থাকে না, এখানে কোনো কোষ থাকে না। ওকে, এপিডার্মিস, তাহলে এই যে এপিডার্মিসের মধ্যে কিছু, এই যে এখানে কিছু কোষ পাওয়া যায়, এপিডার্মিসের কোষ। আবার এই গ্যাস্ট্রোডার্মিসে কিছু কোষ পাওয়া যায়। মানে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম কি কি? এটা একটা সিম্পল জিনিস মনে রাখবা, যে আমি লিখলাম যে নিজ পয়সায় সংগ্রহী। সংগ্রহ না লিখে আমরা ই দিয়ে দিলাম, আমার বোঝা, আমরা অনেক আউল ফাউল ছন্দ পড়ি না, তার মধ্যে এইটাও মনে রাখবা একটা। ঠিক আছে, যে নিজ পয়সায় সংগ্রহ না লিখে আমরা বললাম সংগ্রহী। এখন তুমি দেখো এই নি দিয়া কি হবে? এই নি দিয়ে হবে নিডোসাইট, এই জ দিয়া হবে জনন কোষ, এই প দিয়া হবে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ বলি আমরা। এরপরে সং দিয়া হচ্ছে কি? তোমরা জানো সং দিয়া সংবেদী কোষ। গ দিয়া হবে কি? গ্রন্থি কোষ। এই যে স্না দিয়া হবে স্নায়ু কোষ। আর ই দিয়া তোমরা জানো ইন্টারস্টিশিয়াল। তাহলে আমরা কিন্তু 7 রকমের কোষ পাইলাম। আর নি দিয়া হবে নিডোসাইট, নিডোসাইট বা নেমাটোসিস্ট। আর জ দিয়া কি হবে? জ দিয়া হবে জনন কোষ। আর এই প দিয়া হবে পেশি আবরণী কোষ। তাহলে আমরা দেখো 7 রকমের কোষ পাইলাম। এগুলো কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের, সরি এপিডার্মিসের। এপিডার্মিসের 7 রকমের কোষ পাইলাম। এইখান থেকে প্রশ্নটা এইভাবে পেঁচায় দেয় যে, যে নিচের কোনটি এপিডার্মিস অথবা নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ অথবা কোষ নয়। তোমাকে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের দুইটা জিনিস নিয়ে পেঁচ লাগায়, এইটা নিডোসাইট এবং জনন কোষ, যেটা গ্যাস্ট্রোডার্মিসে নাই। গ্যাস্ট্রোডার্মিসে নিজ নাই, মানে নিডোসাইট নাই, জনন কোষ নাই। তাহলে পেজটা কোন জায়গায়, বুঝতে পারছো? এই পুষ্টি কোষ আর পেশি আবরণী কোষ জিনিসটা কিন্তু সেম, এটা এখানেও আছে। তো দুইটা কোষ যেটা এপিডার্মিসে আছে গ্যাস্ট্রোডার্মিসে নাই, সেটা হচ্ছে নিচ। আর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জায়গাটার নাম কি? মেসোগ্লিয়া, জেলির মতো আঠালো। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে এগুলো আর দরকার নেই, শুধু নামগুলা পড়বা আর বই থেকে জাস্ট একটু রিডিং দিবা 2-3 বার, যে কোনটা। এখন আসো, এই যে এই দুইটার কাজ মনে হইতে পারে তোমার কাছে, ভাইয়া স্নায়ু এবং সংবেদী, এই দুইটার কাজ কি আসলে? ধরো একটা হাইড্রা, ধরো এই হাইড্রা, এটা পানির মধ্যে আছে। এখন পানির টেম্পারেচার, এটা কি ঠান্ডা না গরম? বাহিরের উদ্দীপনা সংবেদী কোষ দিয়া হাইড্রার ভিতরে আসে, বাহিরের উদ্দীপনা সংবেদী কোষ দিয়া হাইড্রার দেহের ভিতরে আসে। তাইলে হাইড্রা সংবেদী দিয়ে বুঝতে পারে তার বাহিরের পরিবেশ কিরকম আছে। এখন দেহের ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্দীপনা, দেহের ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্দীপনা পরিবহন করে হচ্ছে স্নায়ুকোষ। তাহলে সংবেদকোষ পরিবেশের সাথে হাইডাকে কানেক্ট করে, আর হাইডার দেহের ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্দীপনা পরিবহন করে স্নায়ুকোষ। চিত্র এটা লাগবে না। তারা এই সবগুলাই এখানে শুধুমাত্র মনে রাখবেন নিজ নাই। আর ইন্টারস্টিশিয়াল কোষ খুব একটা ভাইটাল কোষ, কারণ কি, এই যে কোনো কোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ ওই কোষে পরিণত হয়ে যায়। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? যে এটা হচ্ছে রিজার্ভ সেল, না মানে একটা কোষ নষ্ট হয়ে গেছে, যে কোনো ধরনের কোষ নষ্ট হয়েছে, ইন্টারস্টিশিয়াল করে কি সে ওই জায়গাটা ওই কোষে পরিণত হয়ে যায়। আদর্শ নিডোসাইটের গঠন বলো তো, নিডোসাইট এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিসে থাকে? আমাকে বলো, এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিতে? এ না জি? বলো, এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিস, এ অর জি, কোনটা? রাইট, এপিডার্মিসে। সবাই বলছে এপিডার্মিসে। তারপর প্রথম যারা বলছে তাদের নামটা বলতে হয় অবশ্যই। যে অনিন্দিতা বলছে, ইমন বলছে, ফাহিম বলছে, প্রত্যনু চোখে দেখতেছে না নাকি, উদয় বলতেছে, আবিদ, প্রত্যনু বলছে। ওকে,
এখন দেখো এই যে এটা হচ্ছে একটা নিডোসাইড, যেটা গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিসের মধ্যে পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না। নিডোসাইড কি দেখতে অনেকটা বদনার মতো লাগে, তাই না? তো বদনার সাথে তোমরা পরিচিত আছো কিনা, দেখো অনেকটা বদনার মতো লাগতেছে। তো এই যে বদনাটার নাম হচ্ছে নিডোসাইড। মানে এই বদনার ভিতরে আরেকটা ছোট বদনা আছে, তুমি দেখো, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, তুমি দেখো এই বদনার ভিতরে আরেকটা ছোট বদনা আছে। এই ছোট বদনার নাম হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে বড় বদনার নাম নিডোসাইড আর ছোট বদনার নাম হচ্ছে নেমাটোসিস। দেখো যাতে না নড়তে পারে এই জন্য পেশি দিয়া পেরেক মারা থাকে, পেশি দিয়া, পেশিতন্ত্র এগুলা। ক্লিয়ার? এখন তুমি দেখো এর যে এই যে এইটা হচ্ছে বদনার একটা ট্রিগার, মানে এটা এটা বদনার নলের মতো দেখা যায় যদিও, এটা প্রথমে বন্ধ থাকে, মানে এরকম করে বন্ধ থাকে এটা। এই বন্ধ থাকলে তাকে আমরা বলি অপারকুলাম বা ঢাকনা, অপারকুলাম বা ঢাকনা। ঠিক আছে, এই যে বন্ধ আছে ঢাকনাটা। এখন এই নেমাটোসিস্টের ভিতরে এই যে এই জায়গাটার মধ্যে এরকম একটা পেঁচানো সুতা থাকে আগে, এই পেঁচানো সুতাটাকে আমরা বলি নেমাটোসিস সূত্রক, এটাকে বলি আমরা সূত্রক, নেমাটোসিস সূত্রক এটা। আর এই নেমাটোসিস সূত্রকটা একটা বিষাক্ত পদার্থের মধ্যে ভাসমান থাকে, এই বিষাক্ত পদার্থটাকে আমরা বলি হিপনোটক্সিন। হিপনোটক্সিন তৈরি হয় আমিষ এবং ফেনল দিয়ে, ফেনল কিন্তু একটা বিষাক্ত পদার্থ। তাহলে আমিষ এবং ফেনল দিয়ে ধরো এটা তোমার এটা হচ্ছে একটা ঔষধ, ইনজেকশনের ঔষধ, আর এটা হচ্ছে ইনজেকশন সিরিঞ্জ। তো সিরিঞ্জ দিয়া কি বিষ ঢেলে দেয় কারোর মধ্যে। এখন তুমি দেখো এই নেমাটোসিস সুতা হিপনোটক্সিন বা তরলের মধ্যে ভাসমান থাকে। কোনো কারণে যদি এই অপারকুলাম বা ঢাকনাটা খুলে যায়, তখন এই নিডোসিলটা উপরের দিকে চলে আসে। নিডোসিল আগে বন্ধ রাখছিল এটাকে, নিডোসিল যখন খুলে যায় তখন অপারকুলাম ঢাকনা খুলে যায়, তখন ঢাকনা খুললে এই যে সুতাটা আগে পেঁচানো ছিল এটা বের হয়ে আসছে। বের হয়ে আইসা ধরো এখানে একটা খাদ্য ছিল, এই খাবারের গায়ে ইনজেকশন দিয়ে দেয়, কি দিয়ে? হিপনোটক্সিন দিয়ে। ওকে। আর তখন যখন নেমাটোসিস সুতাটা বের হয় তখন তার নিচের অংশকে আমরা বলি বার, সরি বাট বলি আমরা এটাকে, নিচের অংশকে আমরা বলি বাট। এর উপরে কাটার মতো বড় বড় কাটা যেগুলো সেগুলোকে বলি আমরা বার্ব, আর ছোট ছোট কাটা যেগুলো উপরে সেগুলোকে বলি আমরা বারবিওল। তাহলে গোড়াটাকে বলি বাট, আর বড় কাটাগুলোকে আমরা বলি বার্ব, আর ছোট কাটাগুলোকে আমরা বলি বারবিওল। বারবিওল নামে কিন্তু বড়, কিন্তু কাটা হিসেবে ছোট, আর বার্ব নামে ছোট কিন্তু কাটা হিসেবে বড়। তাহলে আমরা বুঝলাম যে যদি কখনো অপারকুলাম ঢাকনাটা খুলে যায় তখন নেমাটোসিস সুতাটা বাইরে বের হয়ে আসে। আর নেমাটোসিস সুতা যখন বাইরে বের হয়ে আসে তখন সে আত্মরক্ষা অথবা খাদ্য গ্রহণ করে ওইটা দিয়ে। কিভাবে? ওই নেমাটোসিস সুতা দিয়ে এই হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ তার কি করে শিকারের গায়ের মধ্যে সে দিয়ে দেয়, তখন ওইটা অজ্ঞান হয়ে যায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা নেমাটোসিস সুতা যদি একবার বের হয় তাহলে ওটা আবার ভিতরে ঢুকতে পারে না। একবার নেমাটোসিস সুতা যদি বের হয় তাহলে ওই নিডোসাইটটা মারা যায়, শিকার করার পরে কিংবা খাদ্য গ্রহণের পরে ওই নিডোসাইটটা মারা যায়। এবং 48 ঘন্টার মধ্যেই আবার 48 ঘন্টার মধ্যেই ইন্টারস্টিশিয়াল কোষ আরেকটা নিডোসাইট তৈরি করে দিয়ে দেয়, আরেকটা বদনা তৈরি করে দিয়ে দেয়। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে নেমাটোসিস সুতা বের হয়ে গেলেই ওটা শেষ। নেমাটোসিস সুতা 4 রকমের এখন পর্যন্ত বর্ণনা পাওয়া গেছে, 4 রকমের। বিজ্ঞানী 4 রকমের নেমাটোসিস সুতার বর্ণনা করেছে। একটা হচ্ছে স্টিনোটিল। স্টিনোটিল দিয়ে সে দেখো, স্টিনোটিল দিয়ে আমরা বলি ইনজেকশন দেয়, আমি বলি যেটা ইনজেকশন দেয়। তাহলে স্টিনোটিল দিয়ে কি করে সে? ইনজেকশন দেয়। পেনিট্রেন, পেনিট্রেন করা মানে কি? পেনিট্রেট মানে হচ্ছে কোনো কিছুতে ঢুকা, তাহলে ইনজেকশন ঢুকাই না আমরা। তাহলে পেনিট্রেন মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, কোনো কিছুতে ঢুকা, প্রবেশ করানো, তাহলে ইনজেকশন প্রবেশ করাই আমরা। ইনজেকশন মানে কি? সে হিপনোটক্সিন নামক পদার্থ দিয়া, হিপনোটক্সিন নামক পদার্থ দিয়া শিকারের গায়ে ইনজেকশন দিয়ে দেয়, তখন শিকার কি নিস্তেজ হয়ে যায়। তাহলে স্টিনোটিল বা পেনিট্রেন্ট এটা সবচেয়ে বড়, এবং এটা কি করে? ইনজেকশন দেয় হিপনোটক্সিন দিয়া। ভলভেন্ট, ভলভেন্ট সে কি করে? জড়ায় ধরে শিকারকে, কি করে সে? শিকারকে সে জড়ায় ধরে, ভলভেন্টের কাছে জড়ায় ধরে, যে আহবাতি যে বুকের মধ্যে আসো, কয়ে আবার কি করে? জড়ায় রাইখে দেয়। এটা হচ্ছে ভলভেন্টের কাজ, ঠিক আছে। আর স্টেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট দুইটা, এই দুইটার কাজ সেম। এরা হচ্ছে কি করে? এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে, আঠালো পদার্থ দিয়ে শিকারকে আটকায় রাখে। তাহলে শিকারকে আটকায় রাখে কে? আঠালো দিয়ে স্টেপটোলিন, এবং দুইটার কাজ সেম। আর এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে স্টেরিওলিনটা। দেখো পেনিটেন ইনজেকশন যেটা দেয়, ইনজেকশন সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে বড় এটা, ঠিক আছে। এইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, এই জন্য এটা বড়। আর বাকিগুলো হচ্ছে একটা শুধু জড়ায় ধরে, আর আরেকটা কি করে? আঠালো রস নিঃসরণ করে ওই হাইডের গায়ের সাথে শিকারটাকে বা খাদ্যটাকে আটকায় রেখে দেয়।
ওকে, তারপরে হাইটার নেমাটোসিস্ট ভালভ মানে হচ্ছে ওই যে আমরা ছোট বদনার এই শেপটা ভালভের মতো অনেকটা। তুমি দেখো এই যে হাইডার এই যে ছোট বদনার এই যে শেপটা, এটা একটা ভালভের মতো, এটাকে আমরা নেমাটোসিস্ট ভালভ বলি আমরা, এইটার নাম। বলো যে হাইডার নেমাটোসিস্ট ভালভ কি দিয়ে তৈরি, দেখি। এটা যদি ভুল করছো কেউ, আমি ফলো করবো, আন্ডা বাচ্চা, কেউ যদি ভুল করছো রে। ভুলটা হচ্ছে তোমাদের কোন জায়গায় আমি বুঝতে পারছি, তোমরা সবাই ফেনল, অনেকেই ফেনল অ্যান্সার করছে, কিন্তু ফেনল এবং প্রোটিন দুইটা মিশ্রিত থাকে, তখন তার নাম থাকে হিপনোটক্সিন। আরে তোরা দেখ কি বুঝামু রে ভাই তো করে রে। ওকে, ওকে, এটা হচ্ছে হিপনোটক্সিন হবে, কারণ প্রোটিন প্লাস ওই ফেনল প্লাস প্রোটিন এই দুইটা মিলে তৈরি হয় হিপনোটক্সিন। অনেকে বলছে যে, তাসনিম বলছে যে অনেকে ইচ্ছা করে ভুল দাগায়। ভুল খালি ইচ্ছা করে পরীক্ষার হলে দাগায়, ঠিক আছে? তাহলে সকালবেলা পরীক্ষার যেদিন রেজাল্ট দিবে 3-4 দিন পরে, তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তোমার রুমের মধ্যে হাঁটু পানি হয়ে গেছে। তুমি চিন্তা করো পানি আসলো কই থেকে এই শীতের দিনে। তখন পরে মনে হবে যে আমি তো চান্স পাই নাই, না পাই সারা রাত্রে কান্নাকাটি করছি, কান্নাকাটিতে রুমের মধ্যে হাঁটু পানি হবে দেখবা। সারোয়ার কানবে না, সে হিসু করবে। হাইড্রার খাদ্য গ্রহণ থেকে সে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী খায়। ক্রাস্টাসীয় বলা হয় আর্থ্রোপোডা পর্বের এগুলাকে, যাদের চামড়াটা খোলসটা শক্ত, যেমন কাঁকড়া, চিংড়ি এগুলা। অন্যান্য পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ডেফনি এগুলা খাইতে পারে। মাছের ডিম খায়, দেখো কত শখ তার, আমরাই পাই না মাছের ডিম, সেও খায়। বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক, দুই রকমের পরিপাক হয়। আচ্ছা, তোমাদের একটু আগে যে আমি পড়াইলাম, এইটার নাম হচ্ছে, এগুলার নাম হচ্ছে কোষ, এগুলা হচ্ছে ওই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষ, আর এইটুকুর নাম হচ্ছে সিলেন্টেরন। আচ্ছা, এইখানে কিছু খাবার আছে, বলতো এই খাবারটা পরিপাক, এই জায়গার মধ্যে সিলেন্টেরনে যে খাবারটা পরিপাক হয় সেটা কি মানে সেটা কি বলো অন্ত না বহিঃকোষীয় পরিপাক? সিলেন্টেরনে যে খাবারটা পরিপাক হয় সেটা কি অন্তঃকোষীয় না বহিঃকোষীয়? এই জায়গাটায় সবাই ভুল করবে, অনেকে আমি জানি, যারা যারা ভুল করছো শুধরায় নিবা। এই সিলেন্টেরনের মধ্যে কোনো কোষ নাই, সো এই ফাঁকা জায়গাটায় যে খাবারটা পরিপাক হয় সেটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তাহলে বহিঃকোষীয় পরিপাকটা সিলেন্টেরনে হয়, ঠিক আছে? প্লাস শুধুমাত্র এখানে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়, কারণ এখানে শুধু ট্রিপসিন এনজাইম পাওয়া যায়। তোমরা জানো ট্রিপসিন প্রোটিনকে পরিপাক করে, আর লাইপেজ লিপিডকে পরিপাক করে, আর অ্যামাইলেজ হচ্ছে সি বা কার্বোহাইড্রেট পরিপাক করে। তাহলে সিলেন্টারনে বহিঃকোষীয় পরিপাক হবে শুধুমাত্র প্রোটিনের, আর প্রোটিন কিছু প্রোটিন হবে, আর বাকি সব খাবার কোষের ভিতরে চলে যাবে, অন্তঃকোষ এবং বহিঃকোষের ভিতরে। যখন ভিতরে চলে যাবে তখন সেটাকে আমরা বলি অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষে সকল খাদ্যের পরিপাক হয়। মনে রাখবা, হাইড্রা যেহেতু মাংসাশী বা মাংস মানে প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, এর জন্য তার অন্ত এবং বহি সব জায়গায় শুধু প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। অন্তঃকোষীয় প্রোটিন হয়, বহিঃকোষীয় প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়, কিন্তু লিপিড এবং শর্করা জাতীয় খাবার শুধুমাত্র অন্তঃকোষে হয়, বহিঃকোষে হয় না। লিপিড এবং শর্করা বহিঃকোষে পরিপাক হয় না, বহিঃকোষে অনলি প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। হাইডার বিভিন্ন ধরনের চলন দেখো, লুপিং এবং সমার্ট সিল্টিং, এগুলো দুইটাকে আমরা স্পেশালি আলাদা করে বললাম, কারণ লুপিং এবং সমার্ট সিল্টিং এই দুই ধরনের চলন। তোমাদের বলি যে জিনিস, যে তোমরা বুঝতে পারবা হোপফুলি লুপিং এবং সমার্ট সিল্টিং কি। ধরো তুমি ইন্টারে 2 বছরে এই সিলেবাসটা শেষ করছো, লম্বা একটা সময় আস্তে আস্তে একটু একটু করে পড়ছো, মানে লম্বা রাস্তা কিন্তু পড়ছো একটু একটু করে। আবার ইন্টারের পরে এখন যে অ্যাডমিশনের সময়টা, সিলেবাস কিন্তু অনেক বড়, কিন্তু তোমাকে একটু স্পিডে দৌড়াইতে হচ্ছে, খুব বেশি করে পড়তে হচ্ছে।
তাহলে এই যে ইন্টারের যে সময়টা, এটাকে আমরা বলি কি, এটা স্প্রিন্টের দৌড় বা উসাইন বোল্টের মতো দৌড়ায়। আর হাইডার ক্ষেত্রে ওটার নাম সমারসেল্টিং। হাইডার যখন কম দূরত্ব যায় তখন খুব স্পিডে যাইতে হয়, তার নাম হচ্ছে সমারসেল্টিং বা ডিগবাজি দিয়ে যায় সে। আর লুপিং মানে আস্তে 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 যাচ্ছে কিন্তু অনেক দূরে যায়, যেটাকে তোমরা ম্যারাথন দৌড় হিসেবে চিনো। ম্যারাথনে দেখবা 40 কিলো দৌড়ায় কিন্তু আস্তে আস্তে দৌড়ায়, কারণ বেশি স্পিডে গেলে টায়ার্ড হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে সমারসেল্টিং হচ্ছে তোমার ইন্টারের অ্যাডমিশনের সময়টা। আর লুপিং জিনিসটা কি? লুপিং হচ্ছে তুমি ফার্স্ট ইয়ার থেকে ইন্টার পর্যন্ত যে সময়টা পড়ছো, 2 বছরের একটা সিলেবাস আস্তে আস্তে শেষ করছো। এখন কিন্তু আস্তে দৌড়ানোর সময় না, এখন তোমাকে খুব স্পিডে দৌড়াইতে হবে, ঠিক আছে, সমারসেল্টিং এর মতো। লুপিং এবং সমারসেল্টিং এর জিনিসটা তো তোমরা বুঝতেই পারো। তাহলে আমি একটা হাইডে বানাই, অবশ্য বানানোই মনে হয় আছে এটা আগের ক্লাসের জন্য। এটা ধরি আমি এইটা একটা হাইডে, ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু তার কর্ষিকা, এগুলো হাইডের কর্ষিকা। দেখ, বুঝতে পারছো? এখন এই হাইডার, এটা হচ্ছে পাদচাকতি, এইটার নাম হচ্ছে কর্ষিকা। আমি লুপিং পড়ব। লুপিং এ সে প্রথমে করে কি দেখো, দেহটাকে বাঁকায়, এরকম বাঁকায় সে কিন্তু তার কর্ষিকা দিয়ে স্পর্শ করে ভূমিকে, মানে এইটুকু ভূমি, মাটি, তো ভূমিকে স্পর্শ করছে। ভূমিকে স্পর্শ করার পরে সে কি করে জানো, এই যে তার পাদচাকতিটাকে সে এইখানে নিয়ে আসে, এরপরে সে এটাকে তুলে দেয়। তুমি দেখো, আবার সে বাঁকায় সামনের দিকে, আবার এইটাকে এদিকে নেয়, আবার এটাকে উপরে তুলে দেয়। এর মানে হচ্ছে এই প্রক্রিয়ায় সে কখনোই কর্ষিকার উপরে ভর করে দাঁড়ায় না। এটা কখনোই কর্ষিকার উপরে ভর করে দাঁড়ায় না। কথা বুঝতে পারছো? আর সমারসেল্টিংটা কিরকম? সমারসেল্টিং হচ্ছে, তুমি দেখো, সে প্রথমে দেহকে বাঁকাইয়া কর্ষিকা দিয়ে স্পর্শ করে, এই যে এই অবস্থায় থাকার পরে সে কি করে, তুমি দেখো, মানে কর্ষিকার উপর ভর করে পাদচাক থেকে উপরের দিকে তুলে দিছে। এরপরে সে করে কি, আবার পাদচাক থেকে বাঁকাইয়া মাটিতে স্পর্শ করে পাদচাকতির উপর ভর করে আবার দাঁড়ায়। তাহলে বুঝতে পারছো তার চলনটা? তার চলনটা বুঝতে পারছো? এই যে এরকম। তাহলে লুপিং এবং সমারসেল্টিং, ডিগবাজিকে আমরা সমারসেল্টিং বলি। সাধারণত সে লুপিং প্রক্রিয়া চলাফেরা করে। ওকে, তারপর হচ্ছে গ্লাইডিং, মানে কি করে গ্লাইড, মানে হচ্ছে আমরা বলি না ছেসরাইয়া, মানে কি করে একদম মেজের সাথে ঘষে ঘষে ছেসরাইয়া চলা, এটাকে গ্লাইডিং বলি আমরা, ঠিক আছে। আর ভাষা, সাঁতার, হামাগুড়ি, এগুলো তো তোমরা পারবোই। হাঁটা, ক্রমসংকোচন, মানে জোকের মতো, ক্রমসংকোচনের জোকের মতো, ঠিক আছে, এটা হচ্ছে ক্রমসংকোচন। বুঝতে পারছো কিনা? এই হাইটের এই চলনগুলোর নাম মনে রাখবা, আর বাকিটুকু একটু রিডিং দিবা। চলনগুলোর নাম বাকিটুকু একটু রিডিং দিবা, আর হাইটে বানাবা বাসায়, ঠিক আছে, ভালো ভালো না লাগলে হাইটে বানাবা তোমরা। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের, যদি তুমি দেখো আমি বলছিলাম এইরকম ভাঁজ করছে, এরপরে সেই যে এইটুকুকে এইখানে নিয়ে আসে, এরপরে আবার কি করে উপরে উঠে যায়। আর এইদিকে কি করে, সে একবার উঠার পরে সে এই যে এই দিকটাকে উপরে নিয়ে যায়, মানে কর্ষিকার উপরে সে ভর করে দাঁড়ায়। এখানে কোনোটা জায়গায় কর্ষিকার উপরে ভর করে সে দাঁড়ায় না। চলন বাকিটুকু একটু দেখে নিবা এটা কিভাবে সে চলে। ওকে, হাইডার জনন। জননের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুকুল উদ্গম, মুকুল তৈরি হয়। ধরো এই যদি একটা হাইডা হয়, তখন হাইডার দেহের এই জায়গা থেকে দেখবা এটা মুকুল তৈরি হয়েছে। এটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সম্পূর্ণ নতুন হাইডা হিসেবে সে বসবাস শুরু করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে মুকুল উদ্গম বলি আমরা। তো হাইডার স্বাভাবিক জনন প্রক্রিয়ার নাম হচ্ছে মুকুল উদ্গম। এটা আসতে পারে পরীক্ষায়, কিন্তু হাইডার স্বাভাবিক প্রজনন বা জনন কোনটি? মুকুল উদ্গমের মাধ্যমে সে করে। মুকুল উদ্গমটা বেশি হয় যখন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, গ্রীষ্মকালে হয় সেটা। এই গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে তবে একবার খাবার তৈরি হয় এইটা। আর একটা তুমি দেখো, মুকুল উদ্গম সম্পন্ন হতে 2 থেকে 3 মাস লাগে। মানে হচ্ছে একটা এখান থেকে আস্তে আস্তে যেটা মুকুল তৈরি হচ্ছে, এই মুকুল তৈরি হইতে 2 থেকে 3 দিন সময় লাগে। 2 থেকে 3 দিন সময় লাগে মুকুল উদ্গম। বিভাজন প্রক্রিয়া, বিভাজন প্রক্রিয়া মানে হচ্ছে তুমি একটা হাইডাকে ধরো কেটে কুচি কুচি কুচি, তোমার হাইডার উপরে খুব রাগ, ধরে এই না কুচি কুচি করলা, প্রত্যেকটা কুচি থেকেই নতুন হাইডার তৈরি হবে, ঠিক আছে। ওকে, তারপরে হাইডের কোনো স্বাভাবিক মৃত্যু নাই, মানে সে, আমরা যেমন বার্ধক্য উপনীত হয়, বার্ধক্যের কারণে মানুষ মারা যায়, হাইড্রা এরকম হয় না। হাইড্রাকে ধরো তুমি পুকুর শুকায় ফেলছো, কোনো খাবার নাই, রৌদ্রের মধ্যে আগুনের মধ্যে রাইখে দিছো, পুরাই দিছো, কেমিক্যাল ঢেলে দিছো, তখন সে মরবে, স্বাভাবিকভাবে তার কোনো মৃত্যু নাই। আর যৌন জনন হয় তোমরা কি জানো? স্পার্ম এবং ওভাম। স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু এবং ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, এই দুইটা মিলে জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরির মাধ্যমে তার যৌন জনন হয়, জাই হচ্ছে জেড দিয়া, জাইগোট। আর
এভাবে চলতে থাকলে তো সারা দুনিয়াটা বড়াই হাইডে থাকতো। হাইডে এতটাই ক্ষুদ্র ভাইয়া যে এটা যদি প্রতিদিন কয়েক কোটি করে জন্ম নেয় তাও কিছু হবে না। মানুষদের আন্ডা, তোমাদের তোমাদের নিয়ে আমি কনফিউশনে আছি। অনেকে আন্ডা বাচ্চা বলে, যে আন্ডা বাচ্চা বলে রাগ করে। দেখো, বাচ্চাদের ক্ষেত্রে দুই রকমের দাঁত থাকে না, তোমাদের আদনান ভাই পরে আসছে এটা। এক নাম হয় যে বাচ্চাদের ক্ষেত্রে তোমার কি থাকে না, ওই তোমার মোলার মানে কি থাকে, এটাকে বলে আক্কেল দাঁত থাকে না, উইজডম টিথ। আর বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার থাকে না। এখন কথা হচ্ছে, তোমাদের তোমাদের কিন্তু প্রিমোলার আছে, কিন্তু অনেকের থার্ড মোলার বা আক্কেল দাঁত নাই। এখন তোমরা আসলে কোন ক্যাটাগরি তোমাদের ফেলবো? আই এম কনফিউজড, ভেরি মাচ কনফিউজড। এখন দেখো, হাইডার মিথজীবিতা। মিথজীবিতা মানে কি? তোমরা মাঝখানে খুব ভিডিও দেখছো যে তুমি দিব কিছু, আমি দিব কিছু, দুজন মিলেই সুখে শান্তিতে তারপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে শুরু করিল। এটা হচ্ছে মিথজীবিতা। যেমন স্বামী স্ত্রী, কেউ কারোর জন্য হার্মফুল না, ঠিক আছে, মানে টক্সিক হওয়ার আগ পর্যন্ত। এটাই হচ্ছে মিথজীবিতা। মানে দুইটা জীব পরস্পরের সাথে বসবাস করবে, একজন থেকে আরেকজন উপকৃত হবে, এটাকে আমরা মিথজীবিতা বলি। একজন থেকে যখন আরেকজন উপকৃত হয় তখন তার নাম মিথজীবিতা। কেউ কাউকে বাঁশ দেওয়ার চিন্তা করে না, কিন্তু যে বাঁশ দেওয়ার চিন্তা করে ওটা হচ্ছে পরজীবী। তাহলে একজন আরেকজনের সাথে বাস মানে বসবাস করে, যে একজন আরেকজনকে বাঁশ দেয় ওটা পরজীবিতা। আর দুইজন সহ অবস্থানে থাকে ওটাকে বলি মিথজীবিতা। বুঝতে পারছো কথাটা? তাইলে দেখো, শৈবাল কিভাবে, শৈবাল সে আশ্রয় দেয় হাইড্রাকে, খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, ওটা হাইড্রা খায়। আর হাইড্রা কি করে দেখো, শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে, আর শৈবালের বিভিন্ন বর্জ্য পদার্থ ওগুলা কি করে, সে শোষণ করে নেয়। তাহলে দুইজন পরস্পর উপকৃত হচ্ছে। এই উপকৃত হওয়ার নামই হচ্ছে মিথজীবিতা। ওকে, কোনটি হাইড্রাতে থাকে না? এটা এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট সহজ কোশ্চেন। যদি কোনো আন্ডা বাচ্চা এটা ভুল করছে, তাহলে এটা ভার্চুয়াল মাইট দিব আমি। অনেকবার বলছি কিন্তু এটা। কোনটি হাইড্রাতে থাকে না? এইখানেও কয়েকজন আন্ডা বাচ্চা ভুল করছে, এবং সেটা বলবে ভাই আমি ইচ্ছা করে করছি। ইচ্ছা করে করছি জিনিসটা কিরকম, যে একজন মানুষ বাইক থেকে নামার সময় পড়ে গেছে, আর একজন জিজ্ঞেস করছে যে আপনি তো বাইক চালাইতে পারেন না, মানে বাইক থামানোর সময় পড়ে গেছেন। কয় না, আমি এমনিই নামি বাইক থেকে। তোমরা হয়ে গেছো মনে হয় এরকম, যে আমি এমনিই নামি। এমনি নামলে হবে না, ঠিক আছে? পরীক্ষার হলে যদি একটা ভুল, একটা মিস্টেক করো, তাহলে 1 মার্ক তো পাবাই না, বরং আরো 0.25 মার্কস তোমার কাটা যাবে। এবং এই 0.25 মার্কসের মাধ্যমে কিন্তু ভাগ্য নির্ধারিত হয় তুমি তোমার ভার্সিটিতে পড়বা না পড়বা না। মনে রাখবা, এখন আমরা সবাই, তোমরা সবাই সমান আছো, কিন্তু এই সমানটা বেশি দিন থাকবে না। যখন ওই অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে দিবে, তখন সমাজে দুইটা ক্যাটাগরি হয়ে যাবে, কেউ চান্স পাইছে এবং পায় নাই। কথা বুঝছো? যেমন কে একজন বলছিল যে পৃথিবীর দুই রকম মানুষ আছে, যে তাজমহল দেখছে এবং দেখে নেই। তো তোমরাও পৃথিবীতে দুই রকম ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবা, যে কেউ চান্স পাইছে এবং কেউ পায় নাই। মনে রাখবা, তুমি ভবিষ্যতে কই থাকবা, কি খাবা, কার সাথে থাকবা, এই টোটাল জিনিসটা নির্ভর করে অ্যাডমিশনের এই স্প্রিন্টের দৌড়, এই সমার সেল্টিং দৌড়ের উপরে। এই 3 মাস যদি তুমি একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারো, অনেক পড়াশোনা করতে গেলে খারাপ লাগে, মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, সবসময় ইমোশনের ফ্ল্যাকচুয়েশন ঘটে আমাদের, ইমোশন পিকে, আজকে সব পড়ে ফেলবো, পরের দিন দেখবা নাই, এরকম করা যাবে না। তো ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হবা। মিথজীবিতা কাকে বলে তোমরা দেখো, এগুলো সব পরে আসছো। লুপিং সমারসেল্টিং এর পার্থক্যটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি এটা পরীক্ষা রিটেনে আসতে পারে। নিউরোসাইডের গঠন দেখা, ওই যে বদনার গঠন, বদনার গঠন তো তোমরা পারোই। হাইডার পরিপাক এবং খাদ্য গ্রহণ প্রক্রিয়া পারবা ইনশাল্লাহ। ওই পোলের রেজাল্টটা ছিল ভাইয়া, মেসোডার্ম থাকে না, মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। ভাই এটা, এটাতে হাইডাতে কোনো মেসোডার্ম থাকে না। নিডারিয়া পর্বের কোনো প্রাণীতেই মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। ওকে, আজকে তোমাদের এই পর্যন্তই। ভবিষ্যতে কোনো এক জায়গায় দেখা হবে, এবং আমি চাই তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হোক, কোনো এক সাথে পরিচয় হোক, তোমরা উদ্ভাসী ছিলা। সেই দিনের আশায় থাকলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা।
ভাইয়া হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আদনান ভাই যদি কিছু অ্যাড করতেন জাহিদ ভাইয়ের সঙ্গে। আমি অ্যাড করবো যে থ্যাংক ইউ অল, ওরা আসলে ডাবল ফ্লেভার পাইছে যেটা ওরা অনেকদিন ধরে জি চাচ্ছিল। জি ভাই। হ্যাঁ ওকে, সো সবাই আশা করি না অবশ্যই খুব এনজয় করছে, আর সিয়াম ভাই এমনি দেখতে অনেক হ্যান্ডসাম, সো আরো এনজয় করছো অনেক অনেক। ভাইয়ার জি জি। শার্টটাও পছন্দ হয়েছে সিয়াম ভাইয়ার, শুনলাম সিয়াম বলতেছে জাহিদ ভাইয়া। ভাইয়া আচ্ছা তো এমনিতে অনেক সুন্দর। ওরে আচ্ছা, কি সো করলাম থ্যাংক ইউ অল, ক্লাসটা সবার খুব ভালো লাগছে দেখে বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। ভাই একটু পিডিএফটা আপলোড করে দেন। আর স্টুডেন্ট তোমরা তোমাদের ক্লাসটা ভাই আজকের মধ্যেই করতো, হ্যাঁ? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হয়তো আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।